থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে আজকের 31তম লেকচার তোমাদের সবাইকে স্বাগতম। আগামীকাল আমাদের 32তম লেকচার, অর্থাৎ কোর্সের অফিসিয়াল লাস্ট ক্লাস। আজকে আমরা আলোচনা করব পাংচুয়েশন মার্কস নিয়ে। পাংচুয়েশন মার্কসে আসলে কিভাবে আমরা ফুল মার্কসটা পেতে পারি, কোন কোন ব্যাপারগুলোকে আমরা আসলে মাথায় রাখা উচিত, এই জিনিসগুলো নিয়ে জন্য আলোচনা করব। পাশাপাশি কখন ইনভার্টেড কমা হবে, কখন আমাদের কমা হবে শুধু, কখন কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় কমা হবে কোথায় হবে না, এই ব্যাপারগুলোকে আমরা খুব মনোযোগ দিয়ে আজকে সলভ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করব, খুব বেশি না, আমরা হয়তো 4-5টা করলে আমরা টোটাল ব্যাপারটা বুঝে ফেলবো যে কোথায় কি আসতে পারে। আমরা প্যাসেজের যেমন নিয়েছি ঠিক সেমভাবে আমরা ডায়লগও করব, অর্থাৎ ডায়লগ থেকেও তোমাদের পাংচুয়েশন মার্কস আসতে পারে, আবার প্যাসেজ থেকেও আসতে পারে। সো দুই ধরনের কোয়েশ্চেনই আমরা কীভাবে আসলে সলভ করতে পারি, এই ব্যাপারগুলোকে আমরা ক্লিয়ারলি আজকে শেষ করার চেষ্টা করব। সো সবাই একটু জয়েন করে ফেলো এবং তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দেওয়ার জন্য আমরা দ্রুত ক্লাসটি শুরু করে দিতে পারি। এবং আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা প্লিজ লেট মি নো। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা প্লিজ লেট মি নো। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা প্লিজ লেট মি নো। ওকে, দ্য সাউন্ড ইজ টোটালি ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তোমরা কেমন আছো ভাইয়া? কানেক্টরসের দেন রাদার ইনস্টেড মোস্ট ইম্পর্টেন্টলি এগুলা কখন ইউজ করবো? আচ্ছা ভাইয়া, পার্টস অফ স্পিচের ক্লাস নেবেন বলছিলেন। আমরা দেখি, আমরা তো অফিসিয়ালি শেষ বলেছি, হ্যাঁ আমরা ক্লাসগুলোর অফিসিয়ালি শেষ ঘোষণা করেছি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু আরও কিছু ক্লাস হওয়ার ঘোষণা আসছে। আজকে ক্লাসের মানে আগামীকাল লাস্ট ক্লাস, আজকে এবং আগামীকাল দুইটা সুন্দর ঘোষণা আছে তোমাদের জন্য। একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিই। তোমরা জানো কি না, তোমাদের যেই এক্সট্রা ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ ইংলিশ উইনারের এক্সট্রা যে ক্লাসগুলো, অর্থাৎ বেসিক ইংলিশের বা কিছু ক্লাস দিব আমরা, বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস প্লাস কিছু আমরা বিভিন্ন বিখ্যাত কলেজগুলো যেগুলো রয়েছে স্বনামধন্য, সেগুলোর ক্লাস দিব আমরা, একদম লাইভ ক্লাস দিব। তো এগুলোর জন্য তোমাকে একটা কাজ করা লাগবে, তোমরা যদি করে থাকো তাহলে দ্যাটস ফাইন, আর না করে থাকলে করতে পারবা। সেটা হচ্ছে মানিক ভাইয়া পার্সোনালি একটা পেজ আমি চালাচ্ছি, বা পেজ আছে, তোমরা অনেকে হয়তো জানো, এখানকার স্টুডেন্টরা জয়েন করেছ, ইংলিশ শিখি নামে একটা পেজও আছে, একটা গ্রুপও আছে। ওই গ্রুপটাতে আমি ওই লাইভ ক্লাসগুলো নিব, ঠিক আছে? এবং তোমাদের এই 32টা ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সলভ করার জন্য বা কোনো ঝামেলায় পড়লে তোমরা ওই গ্রুপটাতে তোমরা কোয়েশ্চেন করবা, সেখানে তোমরা ইন্টারকানেক্ট করবা, তোমরা একজন আরেকজনকে সলিউশন দিবা। আমি নিজে যখন ফ্রি থাকি আমি সলিউশন দিব, আমি আমার ভিডিওগুলো পোস্ট করব। তো সব কিছু মিলিয়ে বোর্ড কোয়েশ্চেন যেই সলিউশনগুলো করাবো সেগুলো ওই পেজে এবং ওই গ্রুপটাতে হবে। সো সবাই একটু তোমরা জয়েন করে ফেলবো ওই গ্রুপটাতে। আমি আমাদের ইংলিশ উইনার গ্রুপের মধ্যে আমার ওই গ্রুপের এবং পেজের লিঙ্কটা আমরা ক্লাসের শেষে দিয়ে দিব, ঠিক আছে? জয়েন হয়ে গেছি ভাইয়া। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক বেশি ভালো আছি। আমার আম্মু একটু অসুস্থ ছিল, বুঝোই তো, মা জিনিসটা, মা যদি অসুস্থ থাকে তাহলে কখনোই আর কারো ভালো লাগে না। সো আমার আম্মু স্ট্রোক করেছিল, ব্যাপারটা তোমাদের সাথে হয়তো শেয়ার করি, তোমাদেরকে আমার খুব কাছের স্টুডেন্ট মনে করি, সে কারণে। আমার আম্মু স্ট্রোক করেছিল, পরবর্তীতে আমি ওই যে বৃহস্পতিবার তোমাদের ক্লাস দিব বললাম বিকালবেলা, ওই দিন সকালে আমাকে ঠিক সকাল 7টা বাজে বাড়ি থেকে কল এসেছে, আমার বোন কল দিয়েছে যে মানিক, মা তো রাতের থেকে কেমন করতেছে, মা কথা বলতে পারতেছে না, মায়ের নাকি হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওই ব্যাপারটা খুবই সিরিয়াস। তখন আমি কী করলাম, আমি চেষ্টা করেছি যদি এর মধ্যে ডক্টর দেখিয়ে আমি বিকালে ক্লাস দিতে পারি কিনা, কিন্তু ওই যে হসপিটাল থেকে বের হইতে আমার প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তো আবার ক্লাসের প্রিপারেশন নেওয়া, আবার এসে ক্লাস করানো, ভাবলাম এমনি হ্যাসেল, আবার অনেক দৌড়াদৌড়ি হসপিটাল। পরে আলহামদুলিল্লাহ খুব জটিল কিছু হয়নি, স্ট্রোকটা ছোটোখাটো ছিল। তো আম্মু হয়তো ওভার প্রেশার থেকে বা টেনশন থেকে, কী নিয়ে টেনশন আমি জানি না, যদিও আম্মু এখন একটা টেনশন করছে কিছু একটা ব্যাপারে, তো স্ট্রোক করেছে। পরবর্তীতে আম্মুকে নিয়ে হসপিটাল গেলাম, আমার বোন এসেছে, আমার মামা এসেছে, আমার ভাগিনা এসেছে, আমার ভাগিনা আবার আমার মামা।
আমার বোন এসেছে, আমার ছোট বোন বলতে আমার থেকে বড় যিনি, মানে আমরা 3 বোন, তো আমাদের তৃতীয় বোন এসেছে। তো এই তারা 3 জন, আমার আম্মু 4 জন, আমি একজন 5 জন। তাদেরকে পাঠাইলাম যে তারা এলাকা থেকে আসছে, দাউদকান্দি থেকে, মানে আমার বাড়ি যেখানে, নাম বলে দিলাম আজকে শেষ মুহূর্তে, সাইদাবাদ বা গুলিস্তান। এখান থেকে আবার সিএনজি নিয়ে বললাম তোমরা এখানে আসো, আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটাল, যেখানে হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস এগুলো নিয়ে বাংলাদেশের সেরা হসপিটাল, একদম প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে চলে এটা। আর আমি হচ্ছে এদিক দিয়ে সকালে আমার ক্লাস মিস গেছে, এর আগে 1-2 দিন আম্মু অসুস্থ থাকতে বাড়িতে গেলাম না, তোমাদের ক্লাস দিতে পারলাম না। তো ভার্সিটিতেও ক্লাসও একটা মিস হয়ে গেছে। তো সকাল 8টা, সাড়ে 8টা একটা ক্লাস ছিল, 9টা 40 থেকে একটা ক্লাস ছিল, 9টা 40-এ ক্লাসটা অর্ধেক করে বের হয়ে চলে আসছি। পরে আমি গেলাম বাইক নিয়ে, উবারে আমি গেলাম হচ্ছে হসপিটাল। তো এই হসপিটালের ব্যাপারটা, মানে এই যে আম্মু অসুস্থ, এই ব্যাপারটা অনেক বেশি আমাকে ঘাবড়ে ফেলছিল। যাই হোক, আশা করি তোমরা কোনো প্রবলেম হবে না। আজকে একটা ক্লাস, আগামীকাল একটা ক্লাস করলে আমরা অফিসিয়ালি আমাদের কোর্সের শেষ হয়ে যাবে। এরপরে আনঅফিসিয়ালি আমরা কিছু বেসিকের ক্লাস দেবো, মানে তোমাদের যে 12 দিন সময় আছে, এই 12 দিন তোমরা এবং এইচএসসি পরীক্ষার ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমার সুন্দর তত্ত্বাবধানে থাকবা, তবে ওই গ্রুপটাতে এবং ওই পেজটাতে। ওইটাতে আমরা লাইভ ক্লাসগুলো নিব, বেসিক ইংলিশে কিছু কন্টিনিউয়াস ক্লাস নিয়েছি, পারফেক্ট ক্লাস নিব এই যে স্ট্রাকচার করে, প্লাস আমরা হচ্ছে যেই মডেল কোয়েশ্চেনগুলো সলভ করব প্রিভিয়াস ইয়ারের, এবং আমরা যে বিভিন্ন পরীক্ষায় আসছে, টেস্ট পরীক্ষা, বিভিন্ন নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, তারপর হচ্ছে ভিকারুন্নেসা নূন কলেজ, এই কলেজগুলোর প্রশ্নগুলো সলভ করবো আমরা। আচ্ছা, ওই গ্রুপটা থেকে লাইভে যাব, ঠিক আছে? গ্রুপটা আমরা পিন করে দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপটা আমি হচ্ছে পিন করে দিয়ে দিব আজকে আমি ক্লাসের পরে। ভাই এখন উনি কেমন আছেন? আম্মু এখন একটু ভালো আছে, ওষুধ খাওয়ার পরে আজকে একটু ভালো। হ্যাঁ, সিরোনো অ্যান্টনের শিটটা এটাও আজকের মধ্যে দিব। সিরোনো অ্যান্টন অলরেডি হয়ে গেছে, কালকে দিতাম, আমি আজকে দিয়ে দিব। হ্যাঁ, ইংলিশ শিখি পেজটা এবং ইংলিশ শিখি গ্রুপটা। চলো আমরা শুরু করছি আমাদের পাংচুয়েশন মার্কস। ওইটা আমি পরে দিয়ে দিচ্ছি, আমাদের ক্লাসের শেষে আমরা ওইটাকে তোমাদেরকে দিয়ে দিব। সো ওইটা নিয়ে কোনো প্যারা নিও না, এটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। ইউটিউব চ্যানেল, পেজ, গ্রুপ, এগুলো লিঙ্ক আমি দিয়ে দিব। ওকে, তোমরা আসো আজকে ক্লাসে। চলো, আজকে আমরা একদম খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করবা। আজকে ক্লাস ছোট হবে, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হবে, কিন্তু খুব খেয়াল করে দেখবা যে আজকে আমরা যতগুলো পাংচুয়েশন মার্কস 5 থেকে 6টাই এইচএসসি পরীক্ষায় আসে, এই সবগুলোর আমরা আলোচনা করব। সো যারা এতক্ষণে জয়েন করেছো তারাও যদি ক্লাসটা জয়েন করো, তারা উপকৃত হবা আশা করছি। আচ্ছা ভাই, প্র্যাকটিস শিটেরগুলো করলেই কী হবে? গ্রামারে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস শিট নাই, যেমন কানেক্টরস, কমপ্লিমেন্টারি সেন্টেন্স, এগুলো কিন্তু প্র্যাকটিস শিট নাই। সো এগুলো যে কোনো টেস্ট পেপার থেকে পড়লে হবে। চলো আমরা মনোযোগ দিই আমাদের ক্লাসে, ঠিক আছে? সো সবাই যে কোনো কোয়েশ্চেন আমরা এখন ক্লাসে মনোযোগ দেবো। চলো, আমরা দেখো একটা প্যাসেজ পেলাম, এই প্যাসেজটার মধ্যে আমাদের প্রায় অনেকগুলো জায়গায় প্রবলেম থাকবে, এগুলো আমরা সলভ করব। তবে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। এখানে কিন্তু মানে আমি প্রতিটা জিনিসের পাশে পাশে ব্যাখ্যা করে দিব কেন কোন উত্তরটা সঠিক হইতে পারে বা হলো, ঠিক আছে? ওকে, চলো আমরা এটা একটু পড়ি কি আছে। গুড মর্নিং, ওয়ার আর ইউ গোয়িং? ওকে, তোমরা চেষ্টা করবা কোন বাক্যটার মধ্যে কোন জায়গায় হইতে পারে এটা তোমরা নিজেরা কমেন্ট করার জন্য, আমি চেষ্টা করবো এটাকে ব্যাখ্যা করার জন্য। আসো আমরা দেখি। গুড মর্নিং, ওয়ার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট। মার্চেন্ট মানে একজন বণিক বা ব্যবসায়ী। একজন ব্যবসায়ী একটা ছেলেকে বা কাউকে প্রশ্ন করলো যে শুভ সকাল, তুমি কোথায় যাচ্ছ? আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ সেড দ্য ইয়ুথ। মানে ওই যুবক ছেলেটি বলল আমি আপনাকে দেখতেই আসতেছিলাম, রাইট? আমি আপনাকে দেখতেই আসতেছিলাম। তার মানে হচ্ছে যে এই যে একটা মার্চেন্ট মানে বণিক, কার সাথে কথা বলছে? বণিক কথা বলতেছে এই যে ইয়ুথ। আমি এখানে দাগ দিচ্ছি না, দাগ দিলে কি হবে? পাংচুয়েশন মার্কসে দাগ দিলে আসলে উত্তরটাই অন্যরকম হয়ে যাবে বা দেখা যাবে না ব্যাপারটা। সো তোমরা পরীক্ষায় খাতা রাখবা, খেয়াল রাখবা যে উত্তর দিবা কিভাবে। এই প্যাসেজটা তো ভুল দেওয়া আছে অনেক জায়গায়, তাই না? অনেক জায়গায় পাংচুয়েশন মার্কস নাই, কোয়েশ্চেন মার্ক নাই, ফুল স্টপ নাই, কমা নাই, ইনভার্টেড কমা নাই। তুমি যেটা করবা, তুমি এই পুরো প্যাসেজটা কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে। এই পুরো প্যাসেজটাকে আমরা কি করব? পুরো প্যাসেজটা আমরা অ্যান্সার সঠিক করে জাস্ট যেই যেই জায়গার মধ্যে আমরা অ্যান্সার করছি ওই জায়গায় আমরা নিচে আন্ডারলাইন করে দিব। দেখো একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমে আসো এই যে সেন্টেন্সটায়, গুড মর্নিং, ওয়ার আর ইউ গোয়িং? শুভ সকাল, তুমি কোথায় যাচ্ছ? খেয়াল করো,
দুইটা ব্যাখ্যা এখানে। 1 নম্বর ব্যাখ্যা মনে রাখো, আমরা ব্যাখ্যাগুলোকে এই পাশে একটা নতুন পেজে লিখবো, ঠিক আছে? ব্যাখ্যাগুলোকে লিখবো আমরা এই পেজে, আমরা এখান থেকে হচ্ছে উত্তরগুলো দেখবো। খেয়াল করো, গুড মর্নিং, এই যে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, এই কথা বলে যদি সে আর কিছু না বলে তাহলে ফুল স্টপ, মাথায় রাখো। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, এগুলো বলে যদি ওই ব্যক্তি আর কোনো কথা না বলে তাহলে ওই জায়গায় ফুল স্টপ হবে। আমি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর কথা মনে রাখো, আমরা একটা একটা করে সবগুলো জিনিসকে লিখে লিখে এখানে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো যে গুড বাই, গুড মর্নিং, গুড নুন, বা এরকম আরো যেগুলো আছে, এগুলো বলার পর যদি এগুলোর পর যদি বক্তার কথা শেষ হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে তোমরা নোট করো প্লাস লিখো, এগুলোর পর যদি বক্তার কথা শেষ হয়ে যায় তাহলে ফুল স্টপ হবে। আর যদি কথা শেষ না করে গুড মর্নিং বলার পর যদি সে আরেকটা কথা বলে, সেই ক্ষেত্রে আমরা গুড মর্নিং বা এই লেখাগুলোর উপর একটা কমা দিব। আর যদি এগুলোর পরেও আরো কিছু বলে, সেক্ষেত্রে কমা হবে। ওকে, আচ্ছা, খুব মনোযোগ দিয়ে এই লাইনটা পড়ো। কি বলছি? গুড বাই, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, এরকম বাক্যগুলোর পরে বা গুড নাইট, এগুলো বলার পরে যদি বক্তা শেষ, এই পর্যন্ত সে কথা বলে আর কিচ্ছু বলে নেই, গুড মর্নিং শেষ, বা গুড বাই, গুড আফটারনুন, গুড নাইট, এগুলো বলার পরে যদি সে আর কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি একটা ফুল স্টপ দিয়ে দেবো, কারণ কথা সে শেষ, আর কিছু বলছে না। কিন্তু গুড মর্নিং বলার পরে যদি বলে গুড মর্নিং ফাহিম, হোয়াট আর ইউ ডুইং, ফাহিম তুমি কি করতেছো, এই যে গুড মর্নিং বলার পর সে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলো, তাই কিন্তু আমরা কথাটাকে শেষ করতে পারছি না। মানে কি করতে হবে? কমা দিয়ে বাকি অংশ আমাকে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? তুমি যদি শুধু গুড মর্নিং বলো, তাহলে গুড মর্নিংটা একটা বাক্য, তুমি আর কিছু বলো না, এতটুকু একটা বাক্য, একটা কাউকে মানে অভিবাদন জানানো। কিন্তু তুমি যখন এটার সাথে বাক্য বলতেছো একটা, তার মানে তুমি এটা জাস্ট কথাটা স্টার্টিং করলা, শেষ করো নাই। গুড মর্নিং দিয়ে তুমি কথা শুরু করলা, এরপর অন্য একটা বাক্য বলছো। তাহলে খেয়াল করো তো এই জায়গায় তাহলে কি হবে, দেখো তো, গুড মর্নিং, ওয়্যার আর ইউ গোয়িং। দেখি এই বাক্যটা তোমরা একটা কমেন্ট করো যে এতটুকু অংশে আমরা কি কি উত্তর চেঞ্জ আসতে পারে। রাইট, এই যে আমাদেরকে অলরেডি পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ পলাশের কমপ্লিমেন্টসের জন্য। আমরা দেখছি যে অনেকেই অ্যান্সার করছে। অনেকে অ্যান্সার করছে রাইট, যে গুড মর্নিং এর পর কমা, তোমার বাক্যটা লিখো, বাংলা লিখতে হবে না, তোমার জাস্ট বাক্যটা উত্তর লিখো এইভাবে, যে কি উত্তর হইতে পারে, তোমার বাক্যটা লিখো জাস্ট। হ্যাঁ, গুড মর্নিং এর পর একটা কমা হবে, রাইট। এই তো অনেকে সুন্দর সঠিক উত্তর দিচ্ছ। খেয়াল করো, গুড মর্নিং এর পরে যেহেতু কথাটা শেষ হয় নাই, তাহলে কি করবো আমরা, এখানে একটা কমা হবে। আচ্ছা, তাহলে গুড মর্নিং, ডাব্লিউটা কিন্তু ছোট হাতের হবে, কারণ বাক্যের শুরুতে শুধু আমরা বড় হাতে লিখবো। আচ্ছা, ওয়্যার আর ইউ গোয়িং, এটা প্রশ্ন করছে না, তুমি কোথায় যাচ্ছ। তাহলে সিম্পলি আমি বুঝতে পারতেছি কারো কাছ থেকে যদি আমি কিছু জানতে চাই, তাহলে কি করবো আমরা এই জায়গার মধ্যে কোয়েশ্চেন মার্ক দিব। তাহলে খেয়াল করো, এই জায়গায় আমাদের কি হচ্ছে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক। ওকে, আমি উত্তর দিয়ে কি করবো, আমি বলছিলাম যে আন্ডারলাইন করে দিব। আমরা পরীক্ষার খাতায় এতটুকু জিনিস চেঞ্জ করে
দেখো তুমি পরীক্ষা খাতায় তো এরকম দেখো তুমি ডিফারেন্ট কালার দিয়ে লিখবে না যে প্রশ্নের উপর লিখে দিই। এখন প্রশ্ন আমার বোর্ডে আসছে বলে আমি এটা উপর লিখে দিচ্ছি। তুমি কি পরীক্ষা খাতায় প্রশ্ন দিয়ে লিখে প্রশ্ন জমা দিয়ে দিবা যে স্যার আমার প্রশ্ন নিয়ে যান? ব্যাপারটা এরকম না। সেজন্য কি করতে হবে, আমাকে ওই যে যেই জায়গায় তুমি চেঞ্জটা করছো সেটা বোঝানোর জন্য আন্ডারলাইন করতে হবে। তাহলে তুমি কি করবা, পরীক্ষার খাতায় এই পুরা জিনিসটা লিখবা, এই যে যেরকম চেঞ্জ করতেছো করে নিচে আন্ডারলাইন করবা। ওকে, এই পর্যন্ত কথা শেষ। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, তোমরা কখনো কখনো ন্যারেশনে দেখবা এই যে সেন্টেন্সটা পরে একটা কমা দেয়, কমা দিয়ে সেড দ্য মার্চেন্ট লিখে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে আবার একটা কমা দিব? না। যদি এই ভিতরকার বাক্যটা মানে আমাদের যে ডিরেক্ট স্পিচের বাক্যটা, আমরা ডিরেক্ট ইংরেজি তো চিনি, ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটা আমরা ডিরেক্ট স্পিচ বলি বা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা যদি একটা অ্যাসার্টিভ বাক্য হয় অথবা একটা ইম্পারেটিভ বাক্য হয়, সেই ক্ষেত্রে শুধু অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এই তিন জাতীয় বাক্যের ক্ষেত্রে সেইটা যদি পরে থাকে তাহলে আমরা কমা দিব। আর এক্সক্লেমেটরি অথবা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক আর এক্সক্লেমেটরি মার্ক যেটা আছে সেটাই দিব। খুব মনোযোগ দিয়ে এই ব্যাপারটা খেয়াল করো। আমি এই ব্যাখ্যাটা আসবো আস্তে আস্তে। তাহলে যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, এখানে আর অতিরিক্ত কমা দেওয়ার প্রয়োজন নাই, দুইটা পাংচুয়েশন মার্ক তো একসাথে বসে না। যাই হোক, ওকে, সেইড দ্য মার্চেন্ট, তাহলে ফুল স্টপ দেওয়া আছে, মার্চেন্ট বা বণিকের কথা শেষ। ওকে, এবার ওই ছেলেটা বলতেছে আই ওয়াজ জাস্ট গোয়িং টু সি ইউ। সে বলতেছে, সে তো জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, সে বলেছে আমি আপনাকেই দেখতে আসতেছিলাম। সেইড দ্য ইয়থ, যুবকটি বলল। এই জায়গায় ওই ব্যাখ্যাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম আসবে, খেয়াল করো। তাহলে এইটাই দেখো, পুরোটা কথা তুমি খেয়াল করো, একটা ডিরেক্ট স্পিচ। একবার মার্চেন্ট বা বণিক কথা বলতেছে, তার উত্তরে আবার ওই যুবকটি কথা বলতেছে। আমার যুবকের উত্তরে আবার পাল্টা প্রশ্ন করতেছে হচ্ছে বণিকের পাল্টা প্রশ্ন আবার যুবকটি উত্তর দিচ্ছে। তাহলে এই যে দুই বিষয়ের বা দুইজনের মধ্যে যে কথোপকথনটা, এটা তো একটা ডিরেক্ট স্পিচ, রাইট? তাহলে এই ডিরেক্ট স্পিচে আমরা খেয়াল রাখবো যে প্রতিটা বাক্য যখন একজনের কথা আরেকজন চেঞ্জ হচ্ছে তখন আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। এই ব্যাপারটাকে খুব মনোযোগ দিয়ে মাথায় রাখা লাগবে। সেটা কি, একজন বক্তার কথা শেষ ডিরেক্ট স্পিচে, তারটা যেমন ইনভার্টেড কমার ভিতরে থাকবে, আরেকজন বক্তা যখন কথা বলছে তারটাকেও আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। মানে খেয়াল করে, এখন ঠিকই বলছে আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে আসছিলাম। তাহলে এই কথা কে বলছে খেয়াল করো তো, সেইড দ্য ইয়থ, রাইট? আচ্ছা, তাহলে ওই যে যতটুকু বলছে অতটুকুর মধ্যে ইনভার্টেড কমা, তাহলে আমরা ইনভার্টেড কমা দিব এই জায়গায়। তাহলে এখানে ইনভার্টেড কমা, আমরা এটাকে আন্ডারলাইন করে দিলাম। আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, এই পর্যন্ত কিন্তু কথা শেষ, রাইট? এখন বলো তো আমি এখানে ফুল স্টপ দিব? এটাই কিন্তু বলতে চাচ্ছি, যদি সেইটু অংশটা যদি পরে থাকে, শুরুতে থাকলে তো কমা দিবাই মাস্ট, শেষে থাকলে কি করবা? সেইটু অংশ যদি পরে থাকে আমরা কি করব, এই যে যেখানে বাক্য শেষ হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে এবং অপটেটিভের ক্ষেত্রে, এখানে আমরা ফুল স্টপটা না দিয়ে শুধু একটা কমা দিব, বাক্যটা শেষ হবে এই জায়গায় গিয়ে, ঠিক আছে? তাহলে কি করবো আমরা, এই পর্যন্ত কথা শেষ, আই ওয়াজ কামিং টু সি ইউ, আর এইখানে কি করবো, এটা নিজেরটা কমা দিব, শেষ। এরপরে দেখো এই বাক্য শেষ হয়ে গেল। আমার এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা যে এত জায়গায় আসে এবং ছেলেমেয়েরা খুব কনফিউজ যে ভাইয়া এটা কমা কেন হইলো, এই জায়গায় তো বাক্য শেষ, বাক্যটা আসলে শেষ হয়েছে এই জায়গায় গিয়ে, দুইটা ক্লজ। সো এই ক্লজটাকে আলাদা করার জন্য আমরা কি করেছি, কমাটা দিয়েছি, ঠিক আছে? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আমাকে একটু কমেন্ট করে জানাবা কষ্ট করে যে দেখো, এই যে তোমাকে জাস্ট আমি দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝাই। দেখো এই যে এই বাক্যের মধ্যে খেয়াল করো, ওয়্যার আর ইউ গোয়িং, এটা ইন্টারোগেটিভ বাক্য, এরপরে সেড দ্য মার্চেন্ট, এটা একটা ডিরেক্ট স্পিচ, এরপরেও সেট দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু কমা দিই নাই, কারণ কি বলেছি দুইটা ক্ষেত্রে কমা হবে না। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করলে, আর যদি সেটা হয় কোনো এক্সক্লেমেটরি, আনন্দ পাওয়া, হতাশ হওয়া, কান্না করা, এই ব্যাপারগুলো। তাহলে এই দুইটা বাদে যদি সেটা যদি অ্যাসার্টিভ হয়, ইম্পারেটিভ অথবা অপটেটিভ, সেক্ষেত্রে আমি কী করবো, শেষ হলে, অর্থাৎ যেগুলো ফুল স্টপ দিয়ে শেষ হয় সেগুলোর ক্ষেত্রে যদি সেইটটা পরের অংশ থাকে তাহলে ফুল স্টপটা না দিয়ে কমা দিব, এরপর তার উপরে ইনভার্টেড কমা দিব। এটা ক্লিয়ার হয়েছে কিনা? কমা হচ্ছে ইনভার্টেড আগে, কমাটা আগে, ইনভার্টেড পরে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে দিবা কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা। খেয়াল করো, এইখানে কমা দিবা, এরপরে পিছন দিবে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দিলে তো লেখা শেষই, ইনভার্টেড কমা মানে হচ্ছে এই অংশ শেষ।
আগে কমা দিয়ে দেন ইনভার্টেড কমাটা হবে, ঠিক আছে? এরপরে সেট দ্য ইয়ত। ক্লিয়ার? হ্যাঁ, লামিসা ক্লিয়ার হয়েছ? কোথায় দিবা? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, রাইট, ঠিক আছে। চলো আমরা তারপরে যাই, এরপর আসো। তাহলে এই পর্যন্ত কথা শেষ, ইয়দ বলল। এবার সে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এই প্রশ্নটা কে করতে পারে বলতো? যেহেতু ওই যে মার্চেন্ট কথা বলা শুরু করেছে, তাহলে মার্চেন্ট একবার বলছে, তারপরে বলছে হচ্ছে যুবকটা, এরপর আবার মার্চেন্ট প্রশ্ন করবে। তাহলে সে বলছে আমি আপনার কাছে আসছিলাম। তাহলে এখন প্রশ্নটা কে করবে? তুমি কি চাও, এটাকে তাহলে বণিককে প্রশ্ন করবে, যুবক না। বণিক যুবককে প্রশ্ন করছে তুমি কি চাও, আমার কাছে আসছো কেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই জায়গায় সহজে দেখলে বোঝা যাচ্ছে জায়গাটা কিছু জানতে চাচ্ছে, একটা প্রশ্ন হয়েছে। যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রশ্ন। হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এই জায়গায় আমরা কি করবো? এই জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, সহজ কাজ, কোয়েশ্চেন মার্ক, শেষ। তাহলে এই জায়গায় আমরা একটা পরিবর্তন আনলাম, এই জায়গায় আমরা একটা পরিবর্তন আনলাম, ঠিক আছে? ওই ইনভার্টারটা ওইখানে দিয়ে দিয়েছি, তাই এখানে দুইটা দিব না, এখানে শুধু কমারটা দিয়েছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, বণিকটা প্রশ্ন করেছে। এবার সে এর উত্তরে কি বলছে যুবকটা? প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড, টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। কি বলছে খেয়াল করো, প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, অর্থাৎ আমার হাতগুলো বা আমার পরিশ্রম দিয়ে আমি যেন আমার খাবার উপার্জন করতে পারি, আমাকে সেই ব্যবস্থাটা করে দেন। সেই কথাটা বলছে মোটা দাগে, যে প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড, আমাকে আমার খাবার উপার্জন করার ব্যবস্থা করে দেন বা সাহায্য করুন। বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, আমার হাত দিয়ে, আমার পরিশ্রম দিয়ে। এখানে হাত বলতে পরিশ্রম বোঝাইছে। সে নিজে নিজে ভিক্ষা চাচ্ছে না সে। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো তো কি বলছে, প্লিজ হেল্প মি। বাক্যটা শেষ হয়েছে। অনেকে মনে করবা যে ভাই এখানে প্লিজ হেল্প মি দিছে তো বাক্য শেষ। খেয়াল করে বাক্য শেষ করতে হবে। হেল্প মি দেওয়ার পরে যখন নতুন বাক্য শুরু করবা তখন কি দিয়ে শুরু করতেছো? টু আর্ন মাই ব্রেড। এটা তো কোনো সাবজেক্ট না, বাক্যটা তখন সাবজেক্ট আসতেছে না। তার মানে এই টুটা আসলে ওই বাক্যের সাথে কানেক্টেড। তুমি যখন একটা ফুল স্টপ বা যে কোনো বাক্য শেষ করছো তখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি যে শেষ করলা এর পরের অংশটা শুরু করা যাইতেছে কিনা। যদি শুরুই করতে না পারো, তার মধ্যে বাক্যটা ওই জায়গায় শেষ করতে পারো নাই অফিসিয়ালি, তাহলে বাক্যটাকে শেষ করার মতো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চেষ্টা করতে হবে দেখার জন্য যে বাক্যটা শেষ হচ্ছে কিনা ওই জায়গাটায়। তাহলে এখন খেয়াল করো, প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড, এই পর্যন্ত অনেক শেষ করে দিতে চাইবা। এরপর কি আছে? বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তাহলে তুমি যে এতটুকু যদি আলাদা রাখো তাহলে কি এটা বাক্য হচ্ছে? দেখো এই ব্যাপারটা আমি কেন বারবার বলছি, অনেকে এই জায়গায় ভুলটা করে। সেটা কি করে? তারা বাক্যের মাঝখানে মনে করে এটা শেষ হয়ে গেছে, একটা ফুল স্টপ দিয়ে দেয়। এখন ফুল স্টপটাতে দেওয়ার পরে চিন্তা করে কিনা যে এর পরের অংশটা বাক্য বানানো যাচ্ছে কিনা। তুমি যদি সেকে বাক্য বানাইতেই না পারো, সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকে, তার মতো এখানে বাক্য আসলে শেষ হয় নাই, তাহলে তুমি ভুল করছো এই কাজটা। তাহলে বড় বাক্য দেখে কখনো কনফিউজ হওয়া যাবে না যে এখানে মনে 2-3টা বাক্য, না, ব্যাপারটা এরকম না। প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। এখানে জাস্ট কথার মধ্যে একটাই পরিবর্তন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইখানেরটা আমরা কি করবো, ইনভার্ট কমাটা শেষ হয় নাই, সো আমরা এইটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আসো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, সেড দ্য মার্চেন্ট। তোমরা বলো দেখি এখানে কি পরিবর্তন আছে, কি ভুল আছে। এটা যদিও ছিল না, হ্যাঁ, একটা প্রশ্ন আসে দুই ধরনের, হয় তোমাকে মানে এইচএসসিতে কিন্তু শুধু পাংচুয়েশন হয়, ক্যাপিটালাইজেশন খুব একটা আসে না, শুধুই পাংচুয়েশন। এসএসসিতে কিন্তু পাংচুয়েশন প্লাস ক্যাপিটালাইজেশন, মানে আমরা যেটা বলেছেন ক্যাপিটাল মার্কসের ব্যবহার। এই বাক্যটার ক্ষেত্রে একটা ব্যাপার দেখো, টাইপিংয়ে মিস্টেক হয়েছে। এই যে এক্সক্লেমেটরি মার্ক দেওয়া আছে, ভুল কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না। পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে দেওয়া থাকবে না, তুমি দিবা ওইখানে, কিন্তু ভুল দেওয়া আছে সেটা সঠিক করবে, এরকম প্রশ্ন আসে না। এটা টাইপিং মিস্টেক হয়েছে। এই জায়গায় দেখি তোমরা উত্তরটা করো, কি হবে এই জায়গায়। রাইট, কোয়েশ্চেন মার্ক হবে। গুড, ডু ইউ ওয়ান্ট ওয়ার্ক, এইটাই রাইট সঠিক উত্তর। যে কি বলেছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক,
তুমি কি সত্যি একটা কাজ চাও বা চাকরি চাও, তাহলে এই জায়গায় আমরা কোয়েশ্চেন মার্ক দিলাম। ওকে, সেড দ্য মার্চেন্ট, আমি তো আবার কমা দিব না, বলেছি কোয়েশ্চেন মার্ক এক্সক্লেমেটরের ক্ষেত্রে হবে না। ওকে, এখানে আমরা আন্ডারলাইন করছি না, এটা যদি ভুল ছিল। সেড দ্য মার্চেন্ট, বণিক প্রশ্ন করলো, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ আমি চাই যদি আপনার কাছে কোনো চাকরি থাকে। এই যে একটা ভালো ব্যাখ্যা আছে, খেয়াল করো সেটা কি, সেটা হচ্ছে এই ব্যাখ্যাটা আমরা এখানে লিখব। এখানে আসো 2 নম্বরে লিখি, ইয়েস নো actually unfortunately well বা very well, এই জিনিসগুলো যদি আমাদের বাক্যের শুরুতে থাকে, যদি বাক্যের শুরুতে থাকে, এগুলো যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে তাদের পর কমা হবে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো তো আমাদের এখানে উত্তরটা কি হচ্ছে, যে ইয়েস এতটুকু বলে কমা হবে, তারপর বাকি অংশ শুরু। তাহলে ইয়েস এর প্রমাণ কি পাচ্ছে, একটা কমা, ইয়েস, যেহেতু বাক্যটা শেষ হয়নি, বাক্যটা আরো বলছে সে, ইয়েস। কিন্তু খেয়াল করো বাক্যটা যদি শেষ হয়ে যেত তাহলে কি করতাম, বাক্য শেষ হলে কি হইতো, এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে বাক্য শেষ করে দিতাম, আর ওই যেটা যেহেতু একটা অ্যাসার্টিভ পার্ট সেটা আমরা শুধু ভিতরে কমা দিতাম। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ আমার দরকার যদি আপনার কাছে কোনো চাকরি থেকে থাকে, তাহলে এটা যদি একটা অ্যাসার্টিভ বাক্য ফুল স্টপ দিছে শেষ। কিন্তু যদি এখানে সেভ টু থাকতো তাহলে কিন্তু কি হইতো, এখানে কমা হইতো। আচ্ছা তারপর আসো, এখন মার্চেন্ট কি বলছে, দেন সে এখন বলতেছে হ্যাঁ চাকরি আছে তুমি আসো, দেন ফলো মি অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস। সে কি বলছে দেখো, দেন ফলো মি, আমাকে ফলো করো, তুমি অনুসরণ করো, অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস, এবং তুমি এই দোকান থেকে বাক্সটা আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসো। কথা শেষ। দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, দেন ফলো মি যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এরপরে সেইডও নাই, তাই ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে। বলেছিলাম না যদি এরপরে থাকতো সেইড দ্য মার্চেন্ট, তাহলে এই জায়গায় কি হইতো বলতো, যে কমা হইতো, বাক্যটা যেহেতু শেষ হয়নি তখনও। তাহলে যদি যেহেতু বাক্যটা শেষ, সেইড দ্য মার্চেন্ট, এখন তারা যদি বলে নাই, তাই এই পর্যন্ত আমাদের ফুল স্টপ দিয়ে কথা শেষ। তাহলে এর পরের অংশটা দেখো তো কি বলছে, বাই আল্লাহ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ সেইড দ্য ইয়থ। তাহলে খেয়াল করো এই যে আরেকটা ব্যাপার এখানে আমরা শেয়ার করবো, সেটা হচ্ছে এখানে আরো কিছু ওয়ার্ড যুক্ত হবে। সেটা কি, যেমন ধরো বাই আল্লাহ, বাই আল্লাহ, বাই লর্ডস, বাই লর্ড, এই কথাগুলো যদি থাকে, অর্থাৎ আল্লাহর কসম, স্রষ্টার কসম, এরকম যদি কসম কাটে, এই ব্যাপারগুলো যদি থাকে বাক্যের শুরুতে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা কি ইউজ করব, আমরা একটা কমা ইউজ করব। তাহলে বাই আল্লাহ দিয়ে একটা কমা হবে, বাক্যটা কিন্তু শেষ হয় নাই, বাই আল্লাহ, এবং আল্লাহ যেখানে থাকবে বড় হাতের এ হবে, বাই আল্লাহ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এখন দেখো আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে না, যেহেতু এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, সেই অংশ যদি শেষে থাকে ফুল স্টপ না দিয়ে ইনভার্টেড কমার ভিতরে কমা দিব। দেখো এখন উত্তরই দেওয়া আছে। ওকে, তাহলে এই যে পুরোটা জিনিস বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও, যে এই ব্যাপারগুলো তোমাদের কাছে একটু খানিকটা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা তো আরও কয়েকটা সলভ করব, প্রথমটা সলভ করে কিছুটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কষ্ট করে। মার্চেন্টের এম, না মার্চেন্টের এম কেন বড় হাতে হবে, মার্চেন্ট কোথায় আছে দেখি তো একটু। না মার্চেন্ট তো বণিক, ব্যবসায়ী, বিজনেসম্যান বললে কি আমরা বড় হাতে লিখবো না। যদি কারোর নাম হয়, হ্যাঁ আচ্ছা একজন প্রশ্ন করেছে যে র্যামেল, হ্যাঁ ওর নাম, যে ভাইয়া ন্যাশনাল মর্নিং ডে প্রশ্ন যদি প্যারাগ্রাফটা দেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ ভাইয়া কয়টা পরিবর্তন হবে সেটা কি নির্দিষ্ট, এটা একটা মজার প্রশ্ন। হ্যাঁ এটা হচ্ছে দেখো আমরা এটা এখানে গুনে দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। অনেক ক্ষেত্রে এই জায়গায় আমি এটাই বলছি যে তোমাদের মার্কস কত এটার উপর নির্ভর করে। মার্কস মানে তোমাদের 4, খেয়াল করো তো তোমাদের প্রশ্নের মধ্যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বের কোনো প্র্যাকটিস ক্লাস কি নেবেন, আর নেওয়া যায়, রাইট ফর্ম অফ ভার্বের 1-2টা ক্লাস নিব আমি।
একটা ক্লাস অ্যাটলিস্ট নিব মানে কোয়েশ্চেন সলভ করার উপরে, ঠিক আছে? না নিলে রাইট ফ্রম ভার্ব এমনি সলভ করেছি কম ক্লাসের মধ্যে। সো যদি আবার একটা ক্লাস না নিই তাহলে ব্যাপারটা একটু মানে তোমাদের সাথে আমার খারাপ হয়ে যায়। রাইট ফ্রম ওয়ার্ডের ক্লাস নিব একটা স্পেশালি। ওকে, তাহলে এই যে এই ব্যাপারটা আমি বলছিলাম, অনেকে একটা প্রশ্ন করেছো, ভালো হয়েছে যে কয়টা থাকে। এক্ষেত্রে অনেক সময় একটা দুইটা এদিক সেদিকও থাকে। সো তুমি যতগুলো নর্মালি অ্যান্সার করতে পারো, অ্যান্সার করে আরেকবার একটু চেক করবা যে আর কোনো উত্তর ভুল মনে হচ্ছে কি না, ঠিক আছে? 8টা, কোনো ক্ষেত্রে 9টা হয়, অনেক ক্ষেত্রে 10টাই হয়। এটা একটু মাথায় রেখে অ্যান্সার করতে হবে। চলো আমরা তার পরেরটা সলভ করি। তাহলে এই ব্যাপারগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, স্লাইডে থাকবে। চলো আমরা তার পরেরটা একটু দেখি। ওকে, এইটার মধ্যেও বেশ কিছু পরিবর্তন আছে, খুবই মনোযোগ দিয়ে অ্যান্সারগুলো করতে হবে। দেখো আমি একটু চেষ্টা করছি শুরু করার। স্টুডেন্ট আর টিচারের মধ্যে কথোপকথন হচ্ছে, আমরা একটু দেখি এখানে কি পরিবর্তন। এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ সাম গ্রামেটিক্যাল প্রবলেমস। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ সাম গ্রামেটিক্যাল প্রবলেমস। আমি কিছু উইথ ইউ হবে এখানে একটা, উইথ ইউ, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামেটিক্যাল প্রবলেমস। স্টুডেন্ট টিচারকে বলছে, স্যার আমি আপনার সাথে কিছু ব্যাকরণগত সমস্যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। ওকে, হোয়াট ক্লাস আর ইউ ইন? তুমি কোন ক্লাসে আছো? স্টুডেন্ট কি বলছে, স্যার আই অ্যাম ইন ক্লাস 11, আই অ্যাম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার। স্যার আমি এখানে নতুন স্টুডেন্ট, আমি নতুন ভর্তি হয়েছি। ওকে, আমি 11 শ্রেণীতে পড়ি। ওকে, টেল মি ইয়োর প্রবলেমস। ঠিক আছে, তুমি তোমার সমস্যা বলো। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড আ ক্লজ। আমি একটা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা বুঝতে চাচ্ছি। ডোন্ট ওয়ারি, আইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। আমি তোমাকে পার্থক্যটা বুঝতে সহায়তা করবো, তুমি কোনো চিন্তা করো না। চলো আমরা উপরের দিকে আস্তে আস্তে আসি। এই যে বাক্যটার মধ্যে আরও বেশ কিছু জিনিসপত্র আমাদের খেয়াল করতে হবে। আমরা লিখেছিলাম না, হ্যালো স্যার, গুড মর্নিং স্যার বা গুড মর্নিং, ঠিক একই রকম ব্যবহার হচ্ছে আমাদের এক্সকিউজ মি এবং এই যে ওকে। তাহলে এই দুইটা জিনিসকে আমরা অ্যাড করে দিচ্ছি। সে কোথায়? এই যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক্সকিউজ মি এবং ওকে। এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা এদের পরে কি করবো? এটা কমা দিব। খুব মনোযোগ দেখো, হাজার তুমি রুলস পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি রিয়াল কোয়েশ্চেন বুঝে সলভ করতে পারো এবং এইভাবে ছোটোখাটো যদি নোট করো, তাহলে দেখবো তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে আমি একসাথে সবগুলোকে নিয়ে আসছি। এখন কোথায় ইনভার্টেড কমা হয় এটা তুমি জানো, ডিরেক্ট নারেশনে শুধু ইনভার্টেড কমা হবে। এই সহজ জিনিস আসলে রুলস পড়ে আসলে খুব বেশি মানে কষ্ট নেওয়ার দরকার নাই। তাহলে কি করবো মা? এক্সকিউজ মি, এইখানে একটা আমাদের কমা হচ্ছে। ওকে, লিখলাম এক্সকিউজ মি। এখন যে স্যার যে সম্বোধন করে, মনে আছে তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে এমন হইতো, স্যার ম্যাডাম সম্বোধন করলে একটা কমা বসাইতে হয়। এটাকে আমরা কি বলতাম? অ্যাপোজিশন বলতাম। হ্যাঁ, স্যার বলে আমরা একটা কথা বলতাম। তাহলে এটা যদি অ্যাপোজিশন না, এটা হচ্ছে সম্বোধন। তাহলে কাউকে যদি সম্বোধন করে কোনো বাক্যে, সেই ক্ষেত্রে আরেকটা কমা বসাতে হয় ওই নামের পরে। আমি বললাম ফাহিম, তুই কি আজকে আসবি? এই যে ফাহিম বললাম, ফাহিমের পরে একটা কমা দিতে হবে। আবার যদি আমি বলি যে ধর বললাম মাদার, ওয়াই আর ইউ বিং লেট টু গিভ মি দ্য ফুড? মা তুমি কেন দেরি করছো আমাকে খাবার দিতে? অনেক সময় হয় না, বাইরে থেকে আসি, আমাদের অনেক ক্ষুধা লেগে যায়। তাহলে মাদার যে আমি ডাক দিলাম, ওইখানে একটা কমা হবে। আর বলতে পারি ধর হচ্ছে মিস্টার ফাহিম, উইল ইউ কল মি এট নাইট? মিস্টার ফাহিম বলে তারপরে কথাটা বলছি। তাই কাউকে সম্বোধন যখন করবা তখন একটা কমা ইউজ করবা, ঠিক আছে? তাহলে এই স্যারের পরে আরও একটা কমা। তাহলে আমরা এটাকে একটু অ্যাড করে দিচ্ছি যে কাউকে সম্বোধন করলে, কাউকে স্যার, ম্যাডাম, আঙ্কেল বা নাম ধরে, কাউকে স্যার, ম্যাডাম, আঙ্কেল বা নাম ধরে সম্বোধন করলে, তারপর কমা হয়, ঠিক আছে? খুব সহজভাবে আমি লিখে দিচ্ছি ব্যাপারগুলোকে। আর আমরা এখানে আসি। তাহলে স্যারের পরে কমা দিয়েছি কেন? সে স্যারকে সম্বোধন করে কথা বলছে, স্যারকে ডেকে কথা বলছে। স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামেটিক্যাল প্রবলেমস। তাহলে আমরা কয়টা উত্তর পেলাম এই জায়গার মধ্যে?
একটা, এখানে হচ্ছে দুইটা উত্তর পেলাম। ওইটা কিন্তু আসলে আমাদের ভুল ছিল, জাস্ট এটা আমরা এটাকে মুছে দিচ্ছি, তাহলে তোমাদের প্রবলেমটা কম হবে, না হয় মনে হবে যে এটা একটা ভুল। ওকে, তাহলে এটা যেহেতু একটা অ্যাসার্টিভ বাক্য, আই আর আই মনে রাখবা, আই যখন আমি অর্থ দেয় তখন আই সব জায়গায় ক্যাপিটাল লেটার হবে, আইটা বিশেষ করে। দেখো আইটা কিন্তু বাক্যের মাঝে, তারপরে ক্যাপিটাল হয়েছে, অনেক এটা ছোটো করো না যে আই আমি ছোটো করে লিখলাম, ওইটা না। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ সাম গ্রামেটিক্যাল প্রবলেম, যেহেতু একটা অ্যাসার্টিভ বাক্য, ফুল স্টপ দেওয়া আছে, তার মানে আমাদের এখানে আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবার টিচার বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন, এটা কি হবে এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে তুমি কোন ক্লাসে পড়ো। এটা সহজেই যেহেতু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রশ্ন করেছে। আর প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, কোয়েশ্চেন মার্ক। ওকে, ডায়ালগের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমাগুলো বেশ ইউজ হয় না ডায়ালগের ক্ষেত্রে। আচ্ছা, স্যার আবার দেখো সম্বোধন করেছে, স্যার আই অ্যাম, তাহলে এখানে একটা চেঞ্জ হলো আমাদের, এইখানে একটা চেঞ্জ হলো, আই অ্যাম ইন ক্লাস 11। দেখো তো বাক্য শেষ হয়ে গেছে না, স্যার আমি একাদশ শ্রেণীতে পড়ি। তার মানে কিন্তু বাক্যটা শেষ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে, আমি এই কথাটা আগের সলিউশনে বলেছি যে পরের বাক্যটা শুরু করার আগে খেয়াল রাখতে হবে যে আমি যে এটা শেষ করছি, পরের বাক্যটা শুরু করার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা। যদি দেখি ওইখানে একটা সাবজেক্ট আছে, আমি শেষ করার পরপর সাবজেক্ট পাচ্ছি, একটা ভার্ব পাচ্ছি, তাহলে শেষ করতে পারবা। খেয়াল করো, আমি যদি এখানে শেষ করে দিই, আই অ্যাম ইন ক্লাস 11, স্যার আমি একাদশ শ্রেণীতে পড়ি। আই অ্যাম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, আমি এখানের একজন নতুন ভর্তি হওয়া ছাত্র। দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এখানে কোনো প্রবলেম নাই, তার মানে আমি নির্দ্বিধায় এখানে ফুল স্টপটা ইউজ করতে পারছি। তাহলে এইখানে আমরা একটা সলিউশন পেলাম। তারপর আসো, ওকে বলেছি না, ওকে অথবা সরি, এগুলো দিয়ে যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে কি হবে, একটা কমা হবে। মানে খেয়াল রাখতে হবে যে ওই বাক্যটার পরে কিছু বলছে কি না। যদি ধরো এই অংশ না থাকতো তাহলে কি করতে, এখানে ফুল স্টপ দিয়ে দিতে, ওকে বলে শেষ, স্যার বলছে হ্যাঁ বলতে থাকো। কিন্তু স্যার কিন্তু এই ওকে বলার পরে কিন্তু আরেকটু কথা বলেছে, তখন খেয়াল রাখতে হবে ওই ওকে বা সরি বা থ্যাংক ইউ এগুলো পরে যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমরা এখানে কমা ইউজ করব। তাহলে কমা, টেল মি, তাহলে কমার পরে অবশ্যই ছোট হাতের লেটার, ঠিক আছে, এবং আমাদের ক্যাপিটালাইজেশন আসে না। টেল মি ইয়োর প্রবলেমস, তোমার সমস্যাগুলো বলো। তাহলে যেহেতু একটা ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য শেষ হয় কি দিয়ে, ইম্পারেটিভ বাক্য শেষ হচ্ছে একটা ফুল স্টপ দিয়ে, তাহলে এইটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, আমরা এটা একটা চার্ট করে দিব যে কোন ধরনের বাক্য কি দিয়ে শেষ হয়। আমি ছোট করে লিখিয়ে দিচ্ছি, দেখো যে সেন্টেন্স, আমরা একটু ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি যে কোন কোন বাক্য কি দিয়ে শেষ হয়। এক নম্বর হচ্ছে ফুল স্টপ দিয়ে কারা কারা শেষ হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয় কারা কারা, ফুল স্টপ দিয়ে শেষ হয় অ্যাসার্টিভ বাক্য অথবা ইম্পারেটিভ বাক্য, এবং আমাদের অপটেটিভ বাক্য শেষ হচ্ছে ওই যে মে আল্লাহ ব্লেজ ইউ, মে ইউ লিভ লং, এই ধরনের বাক্যগুলো শেষ হচ্ছে আমাদের ফুল স্টপ দিয়ে। আর দুইটা রয়েছে, দুইটা আমরা চিনি, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, কি কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা কি, 3 নম্বর হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি মার্ক দিয়ে কি শেষ হয়, এক্সক্লেমেটরি মার্ক, সেটা দিয়ে আমাদের শেষ হচ্ছে ইন এক্সক্লেমেটরি কোয়েশ্চেন সেন্টেন্স বা এক্সক্লেমেশন মার্ক বলে, হ্যাঁ এক্সক্লেমেশন মার্ক। ওকে, এক্সক্লেমেটরি মার্ক বলতে পারি আমরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে কোন বাক্য কি দিয়ে শেষ হচ্ছে আমরা সেটা জেনে ফেললাম। চলো আমরা তারপরে যাই। I want to understand the difference between a phrase and a clause. এই বাক্যটাই কোনো ভুল আছে মনে হচ্ছে? খুব সোজা চোখে দেখলে কোনো ভুল নাই, আসলে এখানে ভুল নাই। কি বলেছে দেখো, এবং অনেকেই চেষ্টা করবে এখানে ইনভার্টেড কমা ইউজ করতে। খেয়াল করো, বারবার বলছি, যদি প্যাসেজ থাকে সেক্ষেত্রে আমরা একজনের কথা থেকে আরেকজনের কথা গেলে আমরা ইনভার্টেড ইউজ করি বোঝানোর জন্য যে এই কথাটা ওর, এই কথাটা ওর। কিন্তু ডায়লগে তো বলাই থাকে কে কাকে বলতেছে। দেখো এই যে টিচার বলছে, স্টুডেন্ট বলছে, টিচার বলছে, স্টুডেন্ট টিচার, স্টুডেন্ট টিচার। যদি এখানে নির্দিষ্ট করাই আছে তাহলে ইনভার্টেড কমার প্রয়োজনীয়তা কি? ইনভার্টেড কমা কেন দিই আমরা? বাক্যের মধ্যে কথোপকথনকে আলাদা করার জন্য, যে এটা ওর, এটা ওর।
কিন্তু ডায়লগ এটা প্রয়োজন নাই, খেয়াল রাখতে হবে। তাহলে আই ওয়ান্ট টু, এটা যেহেতু একটা অ্যাসার্টিভ বাক্য, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, বাক্যের মাঝখানে কোনো গ্যাপও নাই। আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড আ ক্লজ, আমি একটা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য বুঝতে চাই। ওকে, শেষ। ডোন্ট ওয়ারি, কি হবে আমরা জানি, এইটা একটা কি হয়েছে, কন্ট্রাকশন যখন হয়, কন্ট্রাকশন হলে কি হয়, আমাদের উপরে একটা ছোট্ট আমাদের অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয়। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা কিন্তু ইনভার্টেড না, একটা দিতে হবে, একটা কমা উপর থেকে। তাহলে একটা দিলে হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি, আর যদি দুইটা দিই তখন হয়ে যাচ্ছে আমাদের কমা, সরি ইনভার্টেড কমা। তাহলে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, শেষ একটা বাক্য। আবার দেখো একটা অ্যাপোস্ট্রফি, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, আমি তোমাকে পার্থক্যটা বুঝতে সাহায্য করব। তাহলে আই এবং উইল একসাথে কি হয়ে যাবে, কন্ট্রাক্ট করে আইল। তাহলে এই জায়গায় আমরা একটা কমা ইউজ করবো, ঠিক আছে। আই উইলকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, আইল। তাহলে এখানে একটা সলিউশন পাচ্ছি আমরা, এখানে একটা সলিউশন পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। এ হচ্ছে আমাদের টোটাল সলিউশন। একটু দেখে আমরা কয়টা পাইলাম, 1 2 3 4 5 6, এই যে এখানে একটা পাইলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখো আগেরটাতে ছিল 8টা, এখানে আসছে 9টা। তাহলে খেয়াল করো তো এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, এই জিনিসটা তোমরা ফুলি বুঝতে পারছো কিনা, এবং এখানকার জিনিসগুলো ক্লিয়ার কিনা। ভাই ফ্রেজ এন্ড ক্লজের পার্থক্য বুঝান প্লিজ, ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে আলাদা তোমাদের বুঝাইতে হবে। স্যারের পরে না, স্যারের পরে ফুল স্টপ ব্যবহার করাটা আসলে ঠিক না। স্যারের বছর টেস্ট পেপারে করলেই যে এই জিনিসটা ভুল হয়েছে, আমি একদম জোরে গলায় বলছি, যদি এখানে ফুল স্টপ দিয়ে থাকে তাহলে এটা ভুল। স্যার, স্যারকে কোনো বাক্য, স্যার তো সম্বোধন, কাউকে ডাক দিছো, স্যার আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। তুমি বলতে পারো ভাইয়া আপনার সাথে একটা কথা আছে। তাহলে এই যে ভাইয়া বলছো, এটা তো কোনো কথা শেষ করো নাই, ভাইয়া বলে তখন নতুন কথা বলছো, তখন হচ্ছে কি জিনিসটা ইনকমপ্লিট, তখন কমা দিতে হবে, সম্বোধন কমা দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আগের বারও 9টা ছিল, আপনি একটা ভুল করেছেন। কোনটা ভুল করেছি বলো তো একটু, কোন জায়গায় ভুল করেছি একটু বলো আমাকে। 2 3 4 5 6 7 8, রিফাত বলেছে আমি ভুল করেছি, কোন জায়গাটা রিফাত একটু আমাকে দেখাও তো কষ্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গার মধ্যে আমার ভুলটা হয়েছে। ভুল হতে পারে, ইয়েসের আগে ইনভার্টেড কমা হবে কোন জায়গায়? ও রাইট 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 রাইট, ইয়েস, গুড। হ্যাঁ তো গুড, বুদ্ধি আসতো ছেলেটার, দুইটা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, আমার চোখ হয়তো আমি খেয়াল করিনি। আমাকে যারা যারা ভুল ধরে দিয়েছো তারা তোমার সত্যিকার বন্ধু। কারণ ভুল করি বলেই তো নতুন করে শিখবো, তোমরা আমাকে জানাবা। আর তোমরা অবশ্যই, আমি আশা করব ইংলিশ উইনার কোর্স যেখানে আমি ক্লাস করাচ্ছি সেখানে তোমরা এমন হবা না যে কোনো কিছু বলতে বাধা পাবা, ওইরকমটা না। চলো আমরা তারপরে আসি। আমরা বাক্যগুলো দেখলাম, আমরা এইটা সলিউশন করি, ঠিক আছে। চলো আমরা একটা প্রশ্ন নিয়েছি, কি সেটা, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, পিজেন্ট মানে হচ্ছে কৃষক, ঠিক আছে, কৃষক। ওকে, দ্য ট্রাভেলার মানে ভ্রমণকারী, সেড টু দ্য পিজেন্ট ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, ইন মানে হচ্ছে সরাইখানে যেখানে গোসল করা যায়, খাওয়া যায়, মানুষ থাকে নাকি হোটেলের মতো। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, দ্য পিজেন্ট সেড ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি আপনাকে বলতে পারবো। ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, আপনি কি এমন একটা সরাইখানা যান বা হোটেল চান যেখানে আপনি রাতে থাকতে পারবেন? The traveler said, I don't wish to stay, এটা stay হবে। I don't wish to stay there, আমি সেখানে থাকতে চাই না। I only want a meal, আমি শুধু একবেলা খেতে চাই। Follow me and I will take you to a nice one, আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে ভালো একটা সরাইখানায় বা হোটেলে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কথোপকথন। ওকে, এই জায়গায় স্টে হবে, ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে সলভ করি। দ্য ট্রাভেলার, দেখো এটাই দেখো কথোপকথন, ডিরেক্ট ন্যারেশন কিন্তু। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইনভার্টেড কমাটা বেশ ভালোভাবে বুঝে বুঝে ইউজ করতে হবে। আমরা ইনভার্টেড কমা কখন ইউজ করি? একজন ব্যক্তি যতগুলো কথা বলে তার সবগুলো কথাকে কিন্তু এক বাক্যের ভিতরে নিয়ে দেন ইনভার্টেড কমাটা দিই। সে যতগুলো কথা বলেছে একসাথে যতগুলো কথা বলে তাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখি।
কথা শেষ, দ্বিতীয় ব্যক্তি বললে তখন দ্বিতীয় ব্যক্তির কথাগুলোকে ইনভার্ট কমা রাখি, আবার দ্বিতীয় ব্যক্তির একবারে সব কথা শেষ হলে এরপর আবার আমরা যাই। এরকম করে এক ব্যক্তি একসাথে যে কথাগুলো বলতেছে সেগুলোকে আমরা একসাথে ইনভার্ট কমার ভিতরে রাখি। আসো আমরা চেঞ্জ করি। দ্য ট্রাভেলার সেড টু দ্য পেজেন্ট, ভ্রমণকারীটি ওই কৃষককে বলল। দেখো আমরা ডিরেক্ট নারেশনে কি করি, রিপোর্টিং অংশটা যে জায়গায় শেষ হয় বা রিপোর্টেড স্পিচ শুরু হওয়ার আগে আমরা কি করি, কমা ইউজ করি। তাই এখানে একটা কমা, একটা পরিবর্তন আমরা পেলাম। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, কি এটা, এটা কি অ্যাসার্টিভ বাক্য? অবভিয়াসলি সে কিছু জানতে চাইতেছে যে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, তুমি আমাকে একদম নিকটবর্তী যেই হোটেলটা আছে সেই হোটেলটা কি দেখাতে পারবা, হোটেলটার রাস্তাটা বলে দিতে পারবা? তাহলে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা দুইটা পরিবর্তন পেলাম। আচ্ছা তারপরে আসো, দ্য পেজেন্ট সেইড, এইখানে খেয়াল করো আরো একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক, সরি কমা হবে, কারণ কি আবার দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে। তাহলে ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে একটা মাথায় রাখতে হবে, ডিরেক্ট নারেশন আমরা একটা কমা ইউজ করব। ওকে আমরা তিনটা পেলাম। ইয়েস, ওই যে আমরা লিখে দিয়েছিলাম ইয়েস নো কমা। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি আপনাকে বলতে পারবো। দেখো এই প্রশ্ন উত্তর দিয়েছে, তাহলে কিন্তু এখানে শেষ, সে আবার কথা বলতেছে, ওই যে কৃষক বলতেছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি আপনাকে বলতে পারবো। ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড নাইট, আপনি কি এমন একটা হোটেল চাচ্ছেন যেখানে আপনি রাতে থাকতে পারবেন? খেয়াল করো সে একই সাথে কথাগুলো বলছে, কিন্তু প্রথমে বলছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি আপনাকে বলতে পারবো। তাহলে এই পর্যন্ত একটা বাক্য শেষ। আমি তো এটা তোমাকে একটু আগে বললাম যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এক ব্যক্তি একসাথে যতগুলো বাক্য বলছে, এখানে হইতে পারে একটা অ্যাসার্টিভ, একটা ইম্পারেটিভ, একটা ইন্টারোগেটিভ, সবগুলো একসাথে বলছে যেগুলো, এগুলোকে ইনভার্ট কমার ভিতরে রাখবো। তাহলে আমাদের ইনভার্টেড কমা শেষ হয়েছে কোথায়, এই জায়গায় এসে। এর মাঝখানে একটা বাক্য আছে, সেটা কি, ডু ইউ ওয়ান্ট ওয়ান, আপনি কি এমন একটা চান, ওয়ান বলতে একটা হোটেল, ইন হুইচ যেটাতে ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, আপনি যেখানে রাত কাটাতে পারেন। তাহলে এখানে কি হবে, একটা কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে এখানে আমরা একটা পরিবর্তন পেলাম। দ্য ট্রাভেলার সেইড, ভ্রমণকারীটি বলল, আই ডোন্ট, দেখো কন্ট্রাকশন, কন্ট্রাকশনে কি ইউজ করবো আমরা, অ্যাপোস্ট্রফি, কন্ট্রাকশনে কি ইউজ করতে হবে আমাদেরকে, অ্যাপোস্ট্রফি। আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাই না, কথা শেষ। আই অনলি ওয়ান্ট আ মিল, আমি শুধু একবেলা খাবার চাই। তাহলে দেখো এখানে বাক্য শেষ হয়েছে, এখানে বাক্য শেষ হয়েছে, তাহলে বাক্য শেষ হলে কি হবে, অ্যাসার্টিভ বাক্যে ফুল স্টপ দিয়ে শেষ হয়। একটু আগেই বললাম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে যেহেতু এটা একটা অ্যাসার্টিভ বাক্য, ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। সে কি বলছে দেখো, ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ টু আ নাইস ওয়ান, এই বাক্যটা তোমরা করবা। এতটুকু যদি বুঝে থাকো আর আগের দুইটা, তোমরা এইটা সলভ করে দেখি। লাস্টের বাক্যটা একদম ডিরেক্ট তোমরা লিখবা, যেখানে কি হইতে পারে পরিবর্তন। দেয়ারের ওইখানে কি ইনভার্ট কম হবে, না না দেয়ারের পর কেন হবে, সে তো আরেকটা বাক্য বলছে, আই অনলি ওয়ান্ট আ মিল, আমি শুধু একবেলা খাবার চাই। সে যদি আরেকটা বাক্য বলছে, তাহলে তো এটা টোটাল একজন ব্যক্তি একসাথে বলছে। এক ব্যক্তি একসাথে যতটুকু বলছে পুরোটাকে তুমি ইনভার্ট করার ভিতরে রাখবা, আলাদা আলাদা করা যাবে না। তাহলে সে কি বলছে দেখো, আই ডোন্ট উইশ টু স্টে দেয়া, আমি সেখানে থাকতে চাই না। আই অনলি ওয়ান্ট এ মিল, আমি শুধু একবেলা খাবার চাই। এরপরে ফুল স্টপ দিবা, মানে ইনভার্ট কমা দিবা, ঠিক আছে? তো সে যদি একসাথে দুইটা বাক্য বলছে, দুইটা বলার পরে ইনভার্ট কমাটা হবে। অনেকে বলছে নো চেঞ্জ, রিফাত না, নো চেঞ্জ কোনো হবে, দেখো ডিরেক্ট নারেশন কিন্তু প্রতিবারই কথা চেঞ্জ হলে ইনভার্ট কমা হবে। এই কথা বলছে হচ্ছে ওই যে ট্রাভেলার, তাহলে এর পরের কথা কে বলছে, অবশ্যই আমাকে ফলো করুন, আমি আপনাকে ভালো একটা সরাইখানে নিয়ে যাচ্ছি। এই কথাটা বলছে হচ্ছে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের কথাটা আমাকে ইনভার্ট কমে রাখতে হবে। ডিরেক্ট নারেশনে যে যাই বলো তাকে ইনভার্ট কমার ভিতরে ঢুকাইতে হবে, জাস্ট ইনভার্টেড কমা হবে, রাইট? ফলো মি এন্ড, দেখো এন্ড দেওয়াতে কিন্তু আমরা এখানে ফুল স্টপ দিতে পারবো না, এন্ড দেওয়াতে দুইটা বাক্য কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, যেহেতু অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ বাক্য, তাহলে আমরা কি করবো, একটা জাস্ট ইনভার্ট কমা দিয়ে দিব। তাহলে আমরা এখানে একটা দিচ্ছি। দেখো তো কয়টা পরিবর্তন হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার 10টা হয়েছে, 10-এ 10।
ওকে, চলো আমরা তারপরটা যাচ্ছি। আচ্ছা, এটা বেশ মজার একটা কোয়েশ্চেন, এটা আমরা আগে ভাই ইয়েসের পর কি ইনভার্টেড হবে? হবে কি দেখি তো কোথায়, ইয়েসের পরে ইনভার্টেড কেন হবে? ইয়েস বলে তোর কথা শেষ হয়ে যায় না, ইয়েসের পরে কমা হবে। এই যে দেখো ইয়েসের পরে কমা হয়, এই যে সে একসাথে এই যে প্রেজেন্ট যতগুলো কথা বলছে এগুলোকে একসাথে বাইরে ফেলতে হবে। তাহলে ইয়েস বলে কি সে কথা শেষ করে ফেলছে? না, সে আরও কথা বলছে। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি আপনাকে দেখাইতে পারবো। ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? সে আবার একটা প্রশ্ন করছে, কথা বলেছে হ্যাঁ আপনার আমি দেখাইতে পারবো কাছাকাছি হোটেলটা বা নিয়ারেস্ট ইনটা কোথায় আছে। তো আপনি কি এমন একটা চাচ্ছেন কিনা যেখানে আপনি রাতে থাকতে পারবেন? তাহলে এই কথাগুলো তো সে এক ব্যক্তি একসাথে বলছে, ঠিক আছে? তাহলে এক ব্যক্তি একসাথে বলার পরে গিয়ে তুমি ইনভার্ট দিবা। এই যে এখানে ইনভার্ট দেওয়া হয়েছে, দেখো এখানে ইনভার্ট আছে অলরেডি। আচ্ছা, আমাদের সিলেবাসের জন্য 0.5 ইন্টু 14 7 মার্কস হইতে পারে। আচ্ছা, তোমাদের প্র্যাকটিস শিটের ক্ষেত্রে, প্র্যাকটিস শিট বলতে তো এখন প্র্যাকটিস শিট বাকি আছে শুধু প্যারাগ্রাফ তো দিয়ে দিছি। ইমেলও দিয়ে, ইমেল কি দিয়েছি তোমাদের প্র্যাকটিস শিট একটু জানাও তোমাকে। ইমেলে কি ইমেল লেটারে প্র্যাকটিস শিট দিয়েছি কি? ইমেল লেটার এই দুটো জিনিসের প্র্যাকটিস শিট দিয়েছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কোন জিনিসটা দিব, ও সিনোনিম অ্যান্টোনিম, এই প্র্যাকটিসটা তৈরি করা আছে। তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন লেটার এই দুইটার প্র্যাকটিস শিট লেটার দেই নাই না, ওকে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস শিটে অপেক্ষা না করাটা এই মুহূর্তে বেটার, কারণ এগুলো যে কোনো গাইডে আছে, আমি যেগুলো দিয়েছি সব গাইডে আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, হ্যাঁ আমরা 5 মিনিট একটা ছোট ব্রেক নিচ্ছি। আমি একটু ব্রেক নিব। কত বাজে এখন? আমার ঘড়িতে বাজে হচ্ছে 52, হ্যাঁ 11টা 12টা পর্যন্ত এই টাইমটা আমি একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে?
বাচ্চারা চলে এসেছি আমি। Don't worry, I'm here. Where is the marker? Oh. আছো সবাই? ভাইয়া কই? ভাইয়াকে কল দাও। মাত্র বাজে 12টা বেজে, দেরি হয় নাই তো? আচ্ছা, একটু প্রশ্নগুলো পড়ি। কি কি দেওয়া হয় নাই সেটা হচ্ছে এইটা আবার কিসের ব্রেক দিল ভাইয়া, বুঝতে পারতেছি না। আমি একটু ফ্রেশ হয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে তো। আচ্ছা, কি কি দেওয়া হয় নাই? এই প্রশ্ন উত্তরগুলো কি? প্র্যাকটিস বাদ দাও, মডেল টেস্ট সলভ করতে থাকো। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো তার পরের কোশ্চেনগুলো সলভ করি। আমরা ওই দিন লাইভে বলেছিলাম যে ইকো ট্যুরিজম আর হচ্ছে শিল্পী প্যাসেজটা পড়াবো। এই ক্লাসগুলো আমি নিব হচ্ছে আমাদের গ্রুপ থেকে, ঠিক আছে? এই লাইফে মানে এক্সট্রা যে ক্লাসগুলো আমি দিব এই আগামীকালের পর থেকে। আগামীকাল তো অ্যাপ্লিকেশনের ক্লাস, অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ। তো আগামীকাল অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ একসাথে নিয়ে দিব, যেহেতু এগুলোতে পড়ানোর চেয়ে তোমাদের কাজ বেশি।
এরপর থেকে না, তার পরের দিন থেকেই, মানে কালকের পরের দিন থেকে আমরা শুরু করে দিব। হয়তো 1-2 দিন গ্যাপ নিব, একদিন গ্যাপ নিব অ্যাটলিস্ট, আমি একটু বাড়িতে যাবো আম্মুকে দেখতে। দেন শুরু হয়ে যাবে আমাদের এক্সট্রা ক্লাসগুলো, বেসিকের ক্লাস প্লাস আমাদের প্যারাগ্রাফ বা কিছু দিলে সেটা ক্লাস হচ্ছে আমাদের গ্রুপে শুরু হবে, ইংলিশ শিখি গ্রুপে। ওকে, চলো আমরা এটা সলভ করি। খুব মজার একটা কোয়েশ্চেন, হ্যাঁ? আচ্ছা, আমরা নেই, হ্যাঁ? খেয়াল করো, জেরি আর রাইটার, হ্যাঁ, জেরি এবং লেখক, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা পরীক্ষায় কোনো না কোনো বড় পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এই পাঞ্চুশর মার্কসটা। আই ক্যান চপ সাম উড টুডে। জেরি বলছে, চপ মানে হচ্ছে কাঠ কাটা বা কাঠ টুকরো টুকরো করা। জেরি নামে একটা ছেলে, জেরি বলছে ওই লোককে বা ওই লেখককে, যে লেখক হচ্ছে এই গল্পটা লিখছেন, তাকে বলছেন যে আই ক্যান চপ সাম উড টুডে। তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, খেয়াল করো, তাই ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাই এর মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। এবং আমরা ইনভার্টেড কমাও ব্যবহার করতে পারবো না। এটার কারণ কি? কারণ হচ্ছে ডায়লগ দিয়ে যখন বাক্যগুলো হচ্ছে, এক্ষেত্রে কার বাক্য কাকে বলছে এইটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই। কিন্তু তুমি যখন এটা যখন প্যাসেজ আকারে লিখবা, তখন তোমাকে কমা দিতে হবে, ইনভার্টেড কমা, যে কারটা কখন শেষ হচ্ছে, কখনটা শুরু হচ্ছে। তাই আমরা এক্ষেত্রে ইনভার্টেড কমা ইউজ করবো না, যেহেতু বাক্যগুলোকে এখানে আলাদা করে দেওয়া আছে। রাইটার, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। কিন্তু এতিমখানা থেকে আসতেছে এমন একজন ছেলে আছে আমার জন্য, মানে তোমাকে দিয়ে করাবো না, এতিমখানা থেকে আমার জন্য একটা ছেলে আসবে কাঠ কেটে দেওয়ার জন্য। আচ্ছা, এই বাক্যে একটা ভুল আছে কি? সেটা হচ্ছে তোমরা অনেকেই একটা ভুল করো, বাট অ্যান্ড অর এগুলোর পরে তোমরা কমা ইউজ করো। কেন? বাট অ্যান্ড অরের পরে কমা ইউজ করা যাবে না। অ্যান্ড, বাট, অর এগুলো কিন্তু আমরা বেসিকলি কোনো কানেক্টর হিসেবে বিবেচনা করি না। আমি তো কানেক্টর ক্লাসে বলছি যে অ্যান্ড, বাট, অর এগুলো আসলে কানেক্টর না, এগুলো হচ্ছে লিঙ্কার্স। কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মাঝে 1-2টা লিঙ্কার আসতে পারে, তাই লিঙ্কারের পরে কখনো কিন্তু কমা হয় না, হয় কিসের সাথে? কানেক্টরের পরে। আমি কিন্তু বলেছি আমাদের ক্লাসে, কানেক্টর ক্লাসে, যে বিসাইডস, মোর ওভার, ইনস্টেড, অথবা অন দ্য আদার হ্যান্ড, ফর, তারপর হচ্ছে ফাদার মোর, এই ব্যাপারগুলো যেগুলো আছে, বা নেভারথেলেস, এগুলোর পরে আমরা যখন ইউজ করবো তখন আমরা কমা ইউজ করবো। কিন্তু বাট অ্যান্ড অর এগুলো কানেক্টর না, এটা হচ্ছে লিঙ্কার, তাই এদের পর আমি কোনো কমা ইউজ করবো না। বাট আই হ্যাভ, তাহলে আই আর হ্যাভকে আমরা যখন কন্ট্রাক্ট করছি, এই আই এবং হ্যাভ, তাহলে কি হয়ে যাচ্ছে একসাথে? আই হ্যাভ, এইটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে অ্যাপোস্ট্রফি ভিই, ঠিক আছে? আইভ, তাহলে আই অ্যাপোস্ট্রফি ভিই, তাহলে এখানে একটা কম হবে। আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, তাহলে অরফানেজের পরে ফুল স্টপ শেষ, যেহেতু অ্যাসার্টিভ বাক্য একটা গেল। আই অ্যাম দ্য বয়, যেটি বলতেছে ওই লোকটা আপনাকে এখানে যে আসার কথা ওইটা আমি, তাহলে খেয়াল করো, যেহেতু এটা অ্যাসার্টিভ বাক্য, তাহলে একটা ফুল স্টপ হবে। পাশাপাশি যেহেতু এখানে কন্ট্রাক্ট হয়েছে, আই আর এম দুইটা বাক্য যদি একসাথে হয়েছে, আমি কি ইউজ করবো? আম, তাহলে আম দ্য বয়, তাহলে একটা পরিবর্তন, দুইটা পরিবর্তন, তিনটা পরিবর্তন। ওকে, তাহলে আর আই এম কি হচ্ছে মিলে? আই এবং এম মিলে হয়ে যাচ্ছে হচ্ছে আম, অ্যাপোস্ট্রফি এম। ওকে, আম দ্য বয়। ইউ, ইউ দেখো প্রশ্ন করেছে, তুমি, ইউ, তাহলে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে অনেক ক্ষেত্রে তোমরা এটাকে এক্সক্লেমেটরি মার্কও দিতে পারো। তুমি, মানে সে তার এই সাইজ, সে ছোট ছিল সাইজ, এর পরের বাক্য বলতেছে যে বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ, কিন্তু তুমি তো দেখতে অনেক ছোট মানুষ, তুমি কীভাবে কাটবা, গাছ কাটবা? তাই তুমি অনেক সময় এটা অবাক হওয়ার অর্থে ব্যবহৃত হতে পারে, আবার অনেক সময় প্রশ্ন করতে পারে, তুমি, মানে সে জানতে চাইল তুমি সেই ছেলে। তাহলে কী করবো আমরা? এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিলে অ্যান্সার উত্তর সঠিক হবে। আবার তুমি যদি এখানে এক্সক্লেমেটরি মার্ক দাও, তাতে উত্তরটা সঠিক হবে, জাস্ট ভিন্ন অর্থে, যে অবাক হয়েছে, তুমি সেই ছেলে, তুমি এত ছোট ছেলে, এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। বাট আমরা খেয়াল রাখবো, বাটের পরে আমরা, বাট যেহেতু আমাদের কোনো কানেক্টর না, বাকের পরে আমরা কোনো ইনভার্ট কমা দিব না। ইউ আর ভেরি স্মল ইন সাইজ, তাহলে ইউ আর, ইউ এবং আর মিলে কি হচ্ছে? ইউ আর। আমরা এখানে লিখে দিচ্ছি ইউ আর, এটা কন্ট্রাক্ট হয়ে কি হচ্ছে? ইউ আর। ইউ আর ভেরি স্মল ইন সাইজ, তুমি সাইজে অনেক ছোট দেখতে, তাহলে এইখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিব, ঠিক আছে না? আরেকটা পরিবর্তন পেলাম। ওকে, সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, চপিং উড হচ্ছে গাছ কাটার ক্ষেত্রে, গাছ কাটার ক্ষেত্রে বা কাঠ চিরানোর ক্ষেত্রে সাইজটা ম্যাটার করে না, তুমি মেশিনে করবে বা করাত দিয়ে টেনে, তাহলে সাইজ ডাজেন্ট ম্যাটার। তাহলে এই যে দেখো ডাজেন্ট, ডাজ এবং নট একত্রে হয়ে কন্ট্রাক্ট হয়ে কি হয়? ডাজেন্ট। তাহলে আমরা কি করবো? এন এর পরে, মানে টি এর আগে এটা দিবা,
এন এর এই যে এখানে অ্যাপোস্ট্রফিটা, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ডাজ নট, ডাজ প্লাস নট একত্রে কি হয়ে যাচ্ছে আমাদের ডাজেন্ট, ঠিক আছে। অ্যাপোস্ট্রফিটা এন এর পরে টি এর আগে হবে। তাহলে সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, গাছ কাটার ক্ষেত্রে সাইজটা ম্যাটার করে না। ওকে, বাক্য শেষ এই পর্যন্ত। সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু কিছু বড় ছেলেরাও ডোন্ট, দেখো ডোন্ট লিখতে কন্ট্যাক্ট হয়েছে, অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে, ডোন্ট চপ ওয়েল, কথা শেষ। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওয়েল, কিছু কিছু বড় ছেলেরাও ভালো গাছ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম, আবার এক্ষেত্রে দেখো আই হ্যাভ একত্রে আমরা কি লিখতে পারি, আই অ্যাপোস্ট্রফি ভিই, তাহলে এটা আমরা কি পাচ্ছি আই হ্যাভ। অনেকগুলো জিনিস কিন্তু এখানে শুধু অ্যাপোস্ট্রফির ব্যবহার আসছে। আই হ্যাভ কি পাচ্ছি আমরা আই ভিই, আই হ্যাভ। তাহলে আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম, আমি অনেক দিন যাবৎ এরকম গাছ চিরাচ্ছি বা গাছ কাটতেছি। ভেরি ওয়েল, দেখো আমি বলছিলাম না ওয়েল ভেরি ওয়েল এগুলো কি হবে কমা হবে, তাহলে এখানে একটা পরিবর্তন পেলাম। ওকে, তাহলে ভেরি ওয়েল বেশ ভালো। দেয়ার ইজ দ্য এক্স, এই হলো কুঠার নাও, হ্যাঁ কুঠার দিয়ে কাটতে বলতেছে। দেয়ার ইজ দ্য এক্স, তাহলে দেয়ার এবং ইজ একত্রে মিলে কি হয়েছে দেয়ার্স, তাহলে দেয়ার আর ইজের এই মাঝখানে, এটা একটু চেঞ্জ করে দেয় তাহলে এই জায়গায় হবে এটা, হ্যাঁ দেয়ার্স। তাহলে এটা কিভাবে হলো দেয়ার এবং ইজ একত্রে কি হয়ে যাচ্ছে আমাদের দেয়ার্স, THERE, ই এর পরে এবং অ্যাপোস্ট্রফিটা হবে এস এর আগে, ঠিক আছে, ই এর পরে এস এর আগে। দেয়ার ইজ দ্য এক্স, গো অ্যাহেড সি হোয়াট ইউ ক্যান ডু, তাহলে একটা বাক্য, এগিয়ে যাও দেখি তুমি কি করতে পারো, এগিয়ে যাও দেখাও তুমি কি করতে পারো, তাহলে এখানে একটা ফুল স্টপ হবে শুধু। এখানে অনেক ক্ষেত্রে তুমি এখানে ফুল স্টপ দিয়ে এসটা বড় হাতের করতে পারো, অনেক ক্ষেত্রে আমি বলছি। তারপরে অনেক জায়গায় দেখছি যে এটা উত্তরে এরকম রাখছে, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা একটা ফুল স্টপ দিয়ে এই এসটা বড় করে দিলে সবচেয়ে বেস্ট অপশন এটা। সি হোয়াট ইউ ক্যান ডু, দেখা যাক তুমি কি করতে পারো, তাহলে এইটা হচ্ছে আমার মনে হয় বেস্ট অপশনের উত্তরটা। অনেক জায়গায় আমি দেখেছি এইটার উত্তরটা ওইভাবে তারা চেঞ্জ করে নাই, এক্ষেত্রে আমার কেন মনে হয়েছে এটা ভুল, কারণ বাক্যটা ইনকমপ্লিট শোনাচ্ছে যে গো অ্যাহেড এগিয়ে যাও, কথা শেষ, তুমি এগিয়ে যাও, সি হোয়াট ইউ ক্যান ডু, দেখা যাক তুমি কি করতে পারো। এখানে সি হচ্ছে দেখা যাক বা দেখি তুমি কি করতে পারো। যেহেতু বাক্যটা শেষ হয়েছে, হয় তুমি এখানে একটা অ্যান্ড দিবা, সি গো অ্যাহেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, অথবা তোমাকে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করতে হবে। তাহলে গো অ্যাহেড ফুল স্টপ এসটা বড় হাতের সি হোয়াট ইউ ক্যান ডু। তাহলে আমরা কয়টা চেঞ্জ পাইলাম, এখানে একটা চেঞ্জ পাইলাম, এখানে একটা চেঞ্জ পাইলাম, এখানে একটা পেলাম। ধরো আমরা যদি না ধরি তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা না ধরি 10টা হয়ে যাচ্ছে। সো খেয়াল রাখবা যে তোমাদের আগে থেকে 10টা হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা চেঞ্জ করলে এটা বেটার লাগে, এটা সুন্দর লাগে, বাক্যে একটা সৌন্দর্য থাকে। বাক্য যখন তুমি এটাকে বাক্য কম্প্রেহেনশন বলি বা সেন্টেন্স মেকিং বলি, একটা সেন্টেন্স মেকিং একটা বিউটি থাকে, সৌন্দর্য থাকে। সো এটা না হলে আমার কাছে মনে হচ্ছে ইট ইজ নট এ বিউটিফুল সেন্টেন্স। ওকে বাচ্চারা, এটা বুঝতে পারলা? এক্স না, এক্স বড় হাতের কেন হবে, কুঠার তো একটা স্বাভাবিক যন্ত্র। তাহলে ব্যাপারগুলো কি বোঝা গেল বাচ্চারা? আসসালামু আলাইকুম ভাইয়া লুনা, ওয়ালাইকুম আসসালাম, সরি জয়েন করার জন্য। আচ্ছা, এটা অনেক সহজ ছিল, রাইট? চলো আমরা আরও একটা কোয়েশ্চেন আছে আমাদের এখানে, আরও একটা কোয়েশ্চেন আছে, আমরা ওইটাও করবো। বাচ্চা ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো সো লেটস স্টার্ট अगेन। আমরা এই প্রশ্ন একটু দেখি, হ্যাঁ কি বলেছে। one day while going to college, একদিন যখন কলেজে যাচ্ছিলাম, I met an old man, আমি একটা বৃদ্ধ মানুষকে দেখলাম। I met an old man had nothing of his own,
আমি দেখলাম যে তার কাছে কিছুই নেই, একটা বৃদ্ধ মানুষ দেখলাম যার কিছুই নেই, নিজের ছাড়া কিছু নেই, নিজের দেহটা ছাড়া। হ্যাভিং সিন মি, আমাকে দেখে, হি বিগেন টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো, বাট কুড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই, feeling a great pity, কোয়েশ্চেনটা ভুল আছে এটাতে, feeling a great pity for him, I wanted to know about him, about what led him to this miserable condition, so I started asking him questions. Okay, দেখা যাক আমরা কিভাবে করি এটাকে। চলো আমরা লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ স্যার, প্যারাগ্রাফের যে ফরম্যাটটা দিয়েছেন ওইটা লিখলে কি ফুল মার্কস পাবো? না, এটা ফুল মার্কসের জন্য না। যারা ফুল মার্কস পেতে চায় তারা অবশ্যই শর্টকাট খুঁজবেন, আমি এটা বারবারই বলেছি। এটা হচ্ছে মানে কি বলে, মানে বন্দের ভালো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি এটা লিখে একটা হাফ মার্ক বা তার একটু বেশি পেতে পারো, মানে তুমি 7-8 পেতে পারো অ্যাটলিস্ট। চলো আমরা একটু কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, খেয়াল করো, যখন আমি কলেজে যাচ্ছিলাম, তাহলে আমরা দেখে নাও ওয়াইলের ব্যবহার করি যখন দুইটা ক্লজকে আলাদা করি, কীভাবে করি? কমা দিয়ে। ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, যখন আমি কলেজ যাচ্ছিলাম, আই ম্যাট অ্যান ওল্ড ম্যান হ্যাড নাথিং অফ হিজ ওন, আমি এমন একটা লোকের সাথে দেখা করলাম যার তার নিজের বলতে আসলে কিছুই নাই। তাহলে আই ম্যাট অ্যান ওল্ড ম্যান হ্যাড নাথিং অফ হিজ ওন। শেষ, এই পর্যন্ত বাক্যটা শেষ। হ্যাঁ, ওকে। হ্যাভিং সিন মি, আমাকে দেখে, তাহলে বাক্য শেষের পর্যন্ত শুরু হয়েছে, এইচটা বড় হাতের হবে। হ্যাভিং সিন মি, আমাকে দেখে, হি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো, বাট কুড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই, কিন্তু এত বেশি কান্না করতে পারলো না যেহেতু সে অনেক বেশি দুর্বল ছিল। ফেলিং আ গ্রেট পিটি ফর হিম, আচ্ছা, তাহলে হি বিগেন টু ক্রাই, তাহলে ক্রাই পর্যন্ত শেষ। বাট এখানে বাট দিয়ে বাক্য নতুন শুরু হবে, বাট কুড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই, তাহলে এই পর্যন্ত বাক্যটা শেষ, ফুল স্টপ। কিন্তু সে ততটা ভালোভাবে কান্না করতে পারলো না যেহেতু সে অনেক বেশি দুর্বল ছিল। ওকে, এখানে আবার এফটা বড় হাতের হবে, ফিলিং, এটা FWE, ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, তার উপরে আমি অত্যন্ত দয়াশীল হয়ে, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, আমি তার কাছে জানতে চাইলাম। আই ওয়ান্টেড টু নো হিম হোয়াট লেড হিম, বাক্যটা যদি শেষ হয় না, একটা ইনডিরেক্ট স্পিচে আছে, তাই বাক্যটা শেষ করবো না। আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম হোয়াট লেড হিম টু দিস মিজারেবল কন্ডিশনস, এই পর্যন্ত। সো আই স্টার্টেড, সো এর পর একটা কমা দিতে পারি আমরা চাইলে, সো আই স্টার্টেড আস্কিং হিম কোয়েশ্চেন্স, তাই আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম। এটা হয়তো অনেক আগের প্রশ্ন, তাই কম প্রশ্ন, ভুল অনেক কম। 1 2 3 4 5 6 7টা ভুল। আমরা যদি কমা 7টা 8টা ভুল এখানে, ঠিক আছে। ফুল স্টপ একটা, এস বড় হাতের একটা, এটা 17-18 সালের কোয়েশ্চেন, তখন হচ্ছে ক্যাপিটাল মার্কও ছিল। এখানে একটা এইচ বড় হাতের, এখানে কমা হবে, ফুল স্টপ আছে বি বড় হাতের, এই হচ্ছে আমাদের চেঞ্জ। এখানে একটা ট্রাইয়ের পরে আছে, এখানে ওনের পরে আছে, তাহলে কয়টা পরিবর্তন দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, এখানে কম না, 10টা আছে। ওকে, এই হচ্ছে আমাদের চেঞ্জ। আমি তারপরে এটা একটু জাস্ট বলে গেলাম, আমি একটু পরিবর্তনটা বুঝাচ্ছি কি হয়েছে এখানে। ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, ওয়াইল দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করি তাহলে একটা দুইটা ক্লজ থাকে এখানে। দুইটা ক্লজ মানে কি? একটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট ক্লজ, আর একটা হচ্ছে কমপ্লিট ক্লজ। এটার আরেকটা নাম আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। যেই ক্লজ বাক্যের শেষ করে না অর্থটাকে, তাকে আমরা বলেছি সাবঅর্ডিনেট ক্লজ। সে আরেকটা ক্লজের উপর নির্ভর করে তার বাক্য শেষ হওয়ার জন্য। তাহলে খেয়াল করো, ওয়াইল গোয়িং টু কলেজ, যখন কলেজে যাচ্ছিলাম, শেষ হয়েছে কথা। যখন কলেজে যাচ্ছিলাম কি হয়েছে তখন? তাহলে এই পরবর্তী অংশ হচ্ছে সেই কথাটা। তাহলে ওয়াইল গোয়িং টু কলেজ যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ, অলওয়েজ মাথায় রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কমা হবে, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কমা হবে, এখানে লিখে দিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজের পরে সাবঅর্ডিনেট ক্লজের পর একটি কমা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো,
তাহলে বাক্যটা খেয়াল করো, আই ম্যাট অ্যান ওল্ড ম্যান হ্যাড নাথিং অফ হিজ ওন। আমি একটা মানুষকে দেখলাম, একটা বৃদ্ধ মানুষের সাথে আমার দেখা হলো যার কিছুই নাই। তাহলে বাক্য এখানে শেষ। তাহলে ওই যে বাক্য শেষ হয়েছে কিন্তু ফুল স্টপ দেয় না, আমি ফুল স্টপটা দিয়ে দিলাম, তাহলে বাক্য শেষ। ওকে, হ্যাভিং সিন হিম, এটা হচ্ছে আমাদের কি বলবো, এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট ক্লজ, ঠিক আছে, পারফেক্ট। তাহলে আমরা প্রিন্সিপাল পড়েছি না যে কি বলি আমরা এটাকে, ফ্রেজ পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলা হয় এটাকে। হ্যাভিং প্লাস V3, এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল এক প্রকার মানে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে বা ফ্রেজ তৈরি করে। হ্যাভিং সিন মি, আমাকে দেখে, তাহলে এই পর্যন্ত কিন্তু কমা দিয়েছে, খেয়াল করো। তাহলে যেহেতু বাক্যটা শুরু হয়েছে নতুন করে, আমরা একটা বড় হাতের লেটার দিব। আগের কোশ্চেন যেহেতু তখন ক্যাপিটাল মার্কও ছিল। হ্যাভিং সিন মি, আমাকে দেখে হি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো, বাক্য শেষ। এরপর বলতেছে বাট কুড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই, কিন্তু কাঁদতে পারলো না তেমনভাবে, কারণ সে এতটাই দুর্বল ছিল যে সে আসলে কান্না করতে পারছিল না। তাহলে বাটটা বড় হাতে দিব ফুল স্টপের পরে, যেহেতু তাহলে একটা বাক্যের যে পরে যেহেতু শুরু হয়েছে ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হবে, আর বাক্যটা শেষ হয়েছে কোথায়, ক্রাই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দিলাম। সে এতটাই দুর্বল ছিল যে সে আসলে কান্না করতে পারলো না। ওকে, এরপর বলছে ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, তার প্রতি অনেক দয়া বোধ করে, দয়া অনুভব করে। তাহলে ওইখানে যেহেতু নতুন বাক্য মানে বাক্য শেষ হয়েছে ফুল স্টপ, তাহলে নতুন বাক্য কি দিয়ে শুরু হবে, বড় হাতের, তাহলে আমি এফটা বড় হাতের করে দিলাম। ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, তার জন্য অনেক বেশি দয়াবোধ করে। আবার দেখো আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইখানে কমা হবে ঠিক আগেরটার মতো। এই যে দেখো ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, ঠিক সেম ভাবে হ্যাভিং সিন মি, সেম ভাবে ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, তার প্রতি সদয় মায়া থেকে। আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম হোয়াট লেড হিম টু দিস মিজারেবল সিচুয়েশন, আমি জানতে চাইলাম তাকে কোন ব্যাপারটা তাকে আজকের এই শোচনীয় অবস্থায় নিয়ে আসছে। ওকে, এই পর্যন্ত আমাদের কথা শেষ, আমি জানতে চাইলাম। এরপরে বলেছি যে ফুল স্টপ দেয় না, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিছি। সো তাই আমি জানতে চাইছি, এখন জানতে চাই আমি কি করব, সো আই স্টার্টেড আস্কিং হিম কোয়েশ্চেন্স, তাই আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম। তাহলে এইটা একটা নতুন বাক্য, এসটা বড় হাতে দিয়েছি। তাই আমরা দেখছি যে আমরা কমা এখন বর্তমানে আমেরিকান যে নিয়মগুলো রয়েছে, তোমরা যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কাজ করো, তোমরা দেখবা যে লিখতে গেলে সোয়ের পরে, এন্ডের পরে, বাটের পরে কমা আসে, বাট এটা আমেরিকান স্টাইলে। আমরা এখনো পর্যন্ত আমাদের ইংরেজিটা ব্রিটিশ সাহিত্যের মতো কি ইংরেজি কিন্তু মানে আমেরিকান সাহিত্য কিন্তু অতটা রিচ না। সো আমরা এখনো পর্যন্ত ওইদিকে ডাইভার্ট হই নাই। সো আমরা এখানে থাকছি, সো এর পরে কমাটা আমরা দেওয়া থেকে বিরত থাকবো। সো বাট এন্ড অর এগুলোর পর আমরা কমা দেওয়া থেকে বিরত থাকবো। সো এটা বোঝা গেছে বাচ্চারা? সবাই কি ক্লিয়ার? কালকে ক্লাসে কি পড়াবেন? কালকে আমরা জাস্ট আমরা অ্যাপ্লিকেশনে আলোচনা করবো, আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আমরা ক্লাসের মধ্যে কয়েকটা দেখিয়ে দিব। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হবে, কোন জায়গায় কমা হবে, কোন জায়গায় হবে না, পার্সোনালি অ্যাপ্লিকেশন লিখলে তুমি কীভাবে লিখবা, বা যদি অ্যাজ এ হোল গ্রুপের জন্য লিখো, যে পুরো ক্লাসের জন্য, পুরো কমিউনিটির জন্য যদি লেখো, তখন তুমি কীভাবে লিখবা, এই ব্যাপারগুলো কালকে ক্লাসে আমরা আলোচনা করব। ভাইয়া কন্ডিশনের পর প্রশ্নবোধক হবে? কন্ডিশনের পর না না না, এই যে এইটাই তোমার ঝামেলা করছে, এগুলো অ্যাডমিশনে দেখাবো। ওয়ার্ড থাকা সত্ত্বেও এই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ না, এগুলো অনেক মজার জিনিস আছে অ্যাডমিশনের ক্ষেত্রে। অ্যাডমিশনের ক্লাসে এগুলোকে অনেক সুন্দরভাবে ক্লিয়ার করি যে আসলে কেন ওয়ার্ড থাকলো, এটাকে বলে হচ্ছে আমরা ইমব্যাডেড কোয়েশ্চেন বলা হয়। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করছি, তবে তোমাদের সাথে কিছু কথা আছে, ঠিক আছে? তোমাদের সাথে ছোট্ট কিছু কথা বলবো, একটা ভিডিও পাবে তোমরা, ঠিক আছে? আজকে নেট অনেক স্লো হয়ে গেছে আমার এখানে, বুঝছো? হ্যাঁ, নেট যে স্লো।
তুমি কেমন দেখতে পাচ্ছ? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমার ফোনে তো নেট খুব স্লো কাজ করছে। এখন আসছে। ওকে, আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে। তোমাদের জন্য যে ব্যাপারটা থাকবে, তোমাদের ক্লাস তো আগামীকাল শেষ, তোমাদের জন্য আমার পক্ষ থেকে কিছু বিশেষ পরামর্শ, এই 10 দিন 12 দিন তোমাদেরকে ইন্টেন্সিভ কেয়ারের জন্য রাখা যায়। এটার জন্য এই গ্রুপটাতে কাজগুলো করব, বেসিক ইংলিশ বলি, এটার জন্য সবাই করতে পারে, এই জন্য আর কি। পাশাপাশি কিছু ক্লাস, খুব ইম্পর্টেন্টলি কিছু টেস্ট পেপারের ক্লাস আমরা পেজ থেকে নিব, আমাদের পেজ থেকে। যাই হোক, আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত, একদম এইচএসসির ইংলিশ পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন পর্যন্ত মানিক ভাইকে তোমাদের সাথেই পাবা। তোমাদের যে কোনো প্রবলেম হোক বা যে কোনো জিনিস জানা থাকুক, তোমরা গ্রুপে জানাতে পারবা। আর তোমাদের জন্য একটা কন্টেস্ট আছে, হ্যাঁ, একটা কন্টেস্ট। সেটা হচ্ছে, এটা আজকে আমরা গ্রুপে পোস্ট করব একটা ভিডিও। ওই ভিডিওটা তোমরা একটু দেখবা এবং সে অনুযায়ী চেষ্টা করবো যে, আমি চাইবো যে তোমরা চেষ্টা করবা যে ওই কাজগুলো করার জন্য। একটা ছোট্ট ভিডিও থাকবে, তোমাদের একটু কাজ থাকবে, সর্বোচ্চ তোমাদের হয়তো 5-7 মিনিট লাগবে কাজটা। আশা করবো তোমরা এখানে যে 26 স্টুডেন্ট ভর্তি হয়েছো, অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টুডেন্টস, মানে হাফ অফ না, আমি চাইবো সবাই, তোমরা ওই পুরো যে কোর্স তোমাদের প্রতি এত সময় দিলাম, তোমাদের প্রতি এত স্নেহ যত্ন করলাম বা চেষ্টা করেছি যতটুকু করার, এই পুরো কোর্স যে তোমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, সেটার জন্য আশা করি তোমরা 10-20 মিনিট টাইম সময় নিয়ে অ্যাটলিস্ট ওই কাজটা করতে পারবা। আমি আজকে একটা ভিডিও পোস্ট করব, সেইটার মধ্যে সব ধরনের গাইডলাইন দেওয়া থাকবে। আসলে তোমরা এই যে 10 মিনিট তোমাদের কাছ থেকে চাচ্ছি আমি, সেটা কেন চাচ্ছি, কিসের জন্য। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।